ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আপাতত ইনস্ট্রাকশন হলো, আজকের পরে আগামী মঙ্গলবারে গ্রুপ স্টাডি করবা। আগামী মঙ্গলবার থেকে প্রতিদিন গ্রুপ স্টাডিতে ইকফা, তারপরে নুসরাত, তারপরে শিশির বা আরো যারা যারা আছো তোমরা, উম, ওরা লিঙ্ক দেখবে, ইকফার লিঙ্ক দিয়ে দেবে। কয়টার সময় কয়টার সময়, টাইমটা কয়টায়? 8:30। 8:30টায়। আর গ্রামার হবে স্যার 8টায়। আটটা একটা আর 8:30 একটা। একটা গ্রামার হলো 8টায়, আর লিটারেচার হলো 8:30টায়। 8:30টায় লিঙ্ক দিয়ে দিলে আধা ঘন্টা করে আর কি। হ্যাঁ, তো 8:30টায় জাস্ট, 8টা থেকে 8:30 পর্যন্ত, 8টা 8:30 কাইটে সাথে সাথে লিঙ্ক দিয়ে দেবে, হয়তো 8:35-এর মধ্যে তুমি শুরু করে দিবে। হ্যাঁ, তারপরে ওকে, এই ফেব্রুয়ারি জানুয়ারি মাসটা রিভিউর উপরে থাকবা। ফেব্রুয়ারি মাসে অদিতির একটা লিটারেচারের ক্র্যাশ ব্যাচ চালু হবে হয়তো। সেখানে আবার 10টা ক্লাসের মধ্যে পুরা লিটারেচারটা আমি আবার ওই যে সিনপসিসটা বলবো আর কি। এখন তো অনেকগুলো ক্লাস লেগে গেছে, তখন আর এত বিস্তারিত বলবো না। জিস্ট কথাটা বলবো, সেটা আবার তোমরা নতুন ব্যাচের সাথে আবার রিভিউ করার সুযোগ পাইবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ক্লাস মিস করে ফেলছো কোনো কারণে, শুনতে পারো নাই, ডোন্ট ওরি, আপাতত একটু গ্রুপ স্টাডিজের সাথে লেগে থাকো, রিভিউর সাথে লেগে থাকো। পরে যখন আবার শুনবা পরীক্ষার আগে, তখন সতেজ থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো এখন আমরা কোন অংশটা পড়ার কথা ছিল? স্যার স্যার রেকর্ড ক্লাস আজকে অনেকগুলো স্যার ওপেন আমি আছে। আপনাকে ফোন দিচ্ছিলাম। আচ্ছা, আমাদের ক্লাসে পরে দিও অবশ্যই। হ্যাঁ, হুম। স্যার রেকর্ড ক্লাস অনেকগুলো ওপেন হচ্ছে না। আচ্ছা, এটারও ব্যবস্থা, এই যে গ্রুপের মধ্যে আবরার রেকর্ডিং গুলো দিয়ে দেবে। হ্যাঁ, তখন স্যার তুমি দেখে 7ই যাবে নভেম্বরের ক্লাসটা টোটাল পাইনি ক্লাসগুলো। স্যার। আবরার সবগুলো ক্লাস আছে না? আবরার জি স্যার, আছে স্যার, আমি দিয়ে দেবো স্যার। ডান, ডান। কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিছো তুমি? জি স্যার। ওকে, তো তোমরা পার্সোনালি যোগাযোগ করে নিও, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, এবার ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে, আর যদি কেউ পার্সোনালি ওর সাথে যোগাযোগ করে নিয়ে নিও আর কি। এবার কথা হইলো, আমরা কতগুলা কথা মানে আজকে আম, গল্প, একটা গল্প, কি কি আমার বলা বাকি ছিল? স্কারলেট, স্কারলেট স্কারলেট বাকি আছে, ওডিপাস, স্কারলেট তারপর লেটার, WBS, আর হলো ডব্লিউবিএস, আমেরিকার তিনজন যে জাতির তিনজন। হ্যাঁ, আচ্ছা, একটু আমি শুরুতে একটা গল্প বলে নেই, চলো। গল্পটা হলো এরকম। গল্পটা হলো আম, ওই যে আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ কে করছিলেন? সৈয়দ আলী হাসান না? আলিয়াদ হাসান। তার একটা অন্যতম বিখ্যাত অনুবাদ আছে, অনুদিত নাটক আছে। নাটকটার নাম কি? ইডিপাস। ইডিপাস। ইডিপাস রেক্স, রেক্স মানে হলো রাজা। তাহলে কিং ইডিপাস, রাজা ইডিপাস। হ্যাঁ, তো রাজা ইডিপাসের আমরা গল্প একটু শুনি। ওকে, আগে একটু ওকে, গল্পটা এরকম। আহ, মনোযোগ দিয়ে শুনবা, শোনার পরে বলবা এটা কেন ট্রাজেডি। এটা ট্রাজেডিতে কি থাকতে হবে বলো? ট্রাজেডিতে হলো একটা নায়কের একটা ট্রাজিক ফ্ল থাকবে। এই মনে আছে কিনা, নায়ক একটা ভুল কাজ করে ফেলবেন। তোমাদের কি কথাটা মনে আছে তো? নায়ক একটা ভুল কাজ করবেন, এই ভুলের খেসারত নায়ক তাকে হবে দিতে হবে। সাধারণ লোক একজন। সাধারণ মানুষ, কিন্তু তার একটা ট্রাজিক ফ্ল। সে ধরো সন্দেহ করে, সন্দেহ যাচাই করে না, ওথেলো, তাই না? দুদুল্যমান তাই ভোগে। তারপরে তোমার ম্যাকবেথের মতো ওয়াইফের কথায় প্ররোচিত হয়, তাই না? সৎ মানে ভালো মন্দ যাচাই না করে ওয়াইফের কথা দ্বারা মোটিভ মানে ইনস্টিগেট হয়েছে। ওকে, এরকম একটা তার ত্রুটি থাকে। তো এখন ইডিপাস রেক্সের এই যে ট্রাজিক ফ্লটা কি, তুমি গল্পটা শোনার পরে অ্যানালাইসিস করো, আমারে বলবা যে তার ত্রুটিটা কোথায় ছিল। ওকে, এবং এটা নায়ক নাটকের শেষে একটা আমাদের কি থাকবে বলো? ক্যাথারসিস। ক্যাথারসিসটা মানে কি? নায়কের জন্য আমার করুণা জাগ্রত হবে, আর অডিয়েন্স, আমরা নিজের জন্য কি বলো? ফিয়ার, আরে আমি, আমারও এরকম একটা ঘটতে পারে, একটা ভয়, তাই কিনা? ক্যাথারসিসটা কি? হ্যাঁ, ওকে। তাহলে ধরো রাজ্যটার নাম হলো থিপস। আগের গল্প বাদ, আমি জিস্ট গল্প বলা শুরু করি। ধরো কালারটা চেঞ্জ করা নেই। রাজ্যের নাম হলো THEBES, থিপস। ওকে, হ্যাঁ। থিপস থিপসের রাজা হলো থিপসের রাজার নাম হলো লেয়াস। রাজার নাম কি বলো? লেয়াস। বানানটা আমার বানানটা কিছু ভুল হইতে পারে, LAIUS।
রাজার নাম হলো লেয়াস, রানীর নাম হলো জোকাস্টা। জোকাস্টা, হ্যাঁ, মিউট করে ফেলো। রাজার নাম হলো কি বলো? লেয়াস, রানীর নাম হলো জোকাস্টা। তো উম, এই বারবারই বলতেছিল যে ওই যে এখানে কিন্তু ডেলফির মন্দির ছিল, ওই যে উম, ঢাকেশ্বরী মন্দির ধরো আর কি, ওখানে প্রধান পুরোহিত, উনি ত্রিকালদর্শী, তিন কালের বিশেষজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই বলতে পারেন। তারা বললো, উনি আগে থেকে বলে রাখছিলেন যে তোমরা বাচ্চা কাচ্চা নিও না, নিলে একটা কি হবে বলো, তোমার এই যে ছেলেটা হবে, সেই ছেলেটা তার বাবাকে হত্যা করবে এবং মাকে কি করবে বলো, বিয়ে করবে, এরকম। তারপরে ওই জোকাস্টার কারণে, জোকাস্টার অতি চাওয়ার কারণে কি হয়েছে বলো, এই বাচ্চাটা হয়ে গেছে আর কি, বাচ্চা একটা ছেলে বাচ্চা হয়েছে, ছেলেটার নাম হলো ইডিপাস। ও ই ডি ডি আই পি ইউ এস, ওডিপাস না, ইডিপাস, 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 ও ই ডি আই, এই ও ই মানে ই, হ্যাঁ, ও ই ডি আই পি ইউ এস, ইডিপাস। তো এই ইডিপাস জন্মগ্রহণ করার পরে এখন ফুটফুটে সুন্দর সন্তান, হ্যাঁ, কিন্তু তারপরে আবার সতর্ক করা হয়েছে, এই সে পুত্র যাকে কি করতে হয়, যে কি করবে, তার বাবাকে হত্যা করবে, মাকে। এখন তার করণীয় কি এখন? যত কথাই বলো, যেহেতু এইগুলা একেবারে অলঙ্ঘনীয় ভবিষ্যৎবাণী, ফলে তারা মানে মেরে ফেলা ছাড়া তার কোনো উপায় নাই। এখন মারতে পারে নাই, যুকাস্টার খুব মায়া লাগছে, তারপরে তাকে দিয়ে তাকে একদম বনবাসে দেওয়ার জন্য, ওই অনেক দূরে নিয়ে মাইরে ফেলার জন্য মেষপালককে দিছে, হ্যাঁ। মেষপালক কি করছে ধরো, এত মায়াবী চেহারা তো, বনের মধ্যে নিয়ে মাইরে ফেলতে পারে নাই। তো ফলে পার্শ্ববর্তী দেশে করিন্থ, ধরো থিপসের পাশের রাষ্ট্রটার নাম হলো করিন্থ, হ্যাঁ, ধরো বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো আর কি, হ্যাঁ, করিন্থ। তো এই পার্শ্ববর্তী ধরো একেবারে সীমান্তবর্তী একটা জায়গার মধ্যে নিয়ে একজনের কাছে রেখে আসছে, মারতে পারে না আর কি। ওইখানে একজন মেষপালককে পাইছে, রাখাল, যাইয়া ওর কাছে রেখে আসছে, বলছে যে মারতে মায়ের আগে তুমি লালন পালন করো, কে আর দেখবে একে, ঠিক আছে। তো ওই রাজা, পার্শ্ববর্তী করিন্থের রাজা না, আবার বনের মধ্যে শিকার করতে আইসা দেখলো যে একদম রাখালের ঘরে ফুটফুটে একটা সন্তান, হ্যাঁ, তা দেখে মায়া লাগছে, আবার উনি ছিলেন নিঃসন্তান, ফলে উনি নিয়ে গেছেন। বুঝছো বিষয়টা? কে নিয়ে গেছে? করিন্থের রাজা তাকে ওই করিন্থে নিয়ে গেছে, এবং সে নিজের পুত্রের মতোই লালন পালন করতেন। আমার কথা বুঝছো কিনা? এই পর্যন্ত গল্প বুঝতেছো কিনা? সে জি স্যার। ধীরে ধীরে, ইডিপাস ধীরে ধীরে কোন দেশে, থিপসে বড় হয়ে উঠতেছে নাকি করিন্থে? করিন্থে। করিন্থে। এবং সে জানতো যে এই যে করিন্থের যে রাজা রানী, নাম ভুলে গেছি আমি, ওনারাই তার বাবা মা। এইটা যাই নিয়ে সে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তারপরে অনেক ঘটনার পরে একবার আবার সে ডেলফির মন্দির থেকে একবার শুনতে পাইলো, হ্যাঁ, যে সে তার বাবাকে হত্যা করবে, মাকে কি করবে বলো, বিয়ে করবে। এই কথাটা, তার ভবিষ্যৎবাণীটা কে শুনতে পাইলো? কে শুনতে পাইছে বলো? ইডিপাস। ইডিপাস। ইডিপাস আবার এখন সে তার বাবার, এই যে করিন্থের রাজা আছে না, হ্যাঁ, একজন তারে জানাইছে যে তোমার এই করিন্থের বাবা, এই যে রাজা রানী, যে তুমি পালক পুত্র, তোমার পাইলা পাইলা আছে, হ্যাঁ। কিন্তু দেশের সব জানতো যে এটা রাজার পুত্র, দুই একজন ছাড়া আর কি। কারণ রাজদরবারে তো অনেক গোপনীয় কিছু, অনেক কিছু জানা যায় না তো। ফলে এখন সে যে তার বাবার জিজ্ঞেস করছে, আমি কি আসলেই পালক পুত্র নাকি অরিজিনাল পুত্র, সে বলছে যে, রাজা খুব কনফিডেন্ট বলছে, না, কে তোমার বলছে, লোক মুখে অনেক বাজে কথা, ফালতু লোক আছে, তুমি আমার পুত্র, তোমার কে বলছে পালক পুত্র, তুমি আমার নিজের পুত্র, উড়োরজাত পুত্র। বুঝছো বিষয়টা? এই কথাটা কে নিশ্চিত করছে বলো? করিন্থের করিন্থের রাজা। রাজা। করিন্থের রাজা। কারণ তিনি ছেলেটাকে এত বেশি, পুত্রকে এত বেশি ভালোবাসতেন যে তিনি কখনোই চাইতেন না যে তার পুত্র, পালক পুত্র বইলা সে মনক্ষুণ্ণ হোক। এই জন্য তিনি টোটালি অস্বীকার করছেন, কি বলো, সে তার পালক পুত্র না, উরুরজাত পুত্র। কথা কি ক্লিয়ার? স্যার। জি স্যার। এখন ডেলফির মন্দির থেকে সে কি শুনতে পেলো, ইডিপাস কি আবার ভবিষ্যৎবাণী শুনতে পেলো, সে এমন এক পুত্র যে তার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে। তো সে, ইডিপাস তো নিশ্চিত যে তার বাবা মা কোন দেশে, করিন্থে। করিন্থ না। ডেলফির মন্দির থেকে কোন একদিন আবার ভবিষ্যৎবাণী শুনে সে সিদ্ধান্ত নিল, দূর আর বাসায় যাবো না,
একদম সে মনে, কারণ আমার এই বাবা মা আমার জন্য এত কষ্ট করলো, ইয়ে করলো, আমার দ্বারাই কাজ হবে। উহুম। আমি চলে যাই ইন্ডিয়াতে, আমি পাশের দেশে চলে যাই। পাশের দেশ কোনটা বলো? থিপস। বুঝছো কিনা? এখানে চলে যাচ্ছি, তাই না? জি স্যার। এটাকে বলা হয় শনি। শনি, শনি হাঁটায় আনে। বুঝছো বিষয়? শনি, বুঝছো কিনা? শনি দুর্দশা। দুর্দশা মানে শনি কিছু হইলো যে আম- গাড়ি অ্যাক্সিডেন্টের গল্পটা শুনো। হসপিটালে গেলাম, হ্যাঁ। তারপরে হসপিটাল থেকে রুসাভার স্কুলে আনতে যাব, একজন আমার সাথে একজন মেহমান ছিল, উনার বাসায় উনারে ড্রপ করে উনি ধরো আহ, আমাদেরকে মানে হাতে পায়ে পায়ে ধরা বাদ রাখছে আর কি, বলো যে রান্না বান্না ইচ এন্ড এভরিথিং ওকে, সবকিছু না, শুধু একটু খাইয়া যাব, বুঝছো? এখন আমিও মানে সচরাচর আমি যে কাজটা করি না, একদম প্রায় একদম গোয়া তুমি করেই আমি বললাম যে না আমি আসতেছি, রুসাভারদেরকে নিয়ে এসে খাবো। মানে উনি বলছে যে আর খাইয়া যান, তা খাইয়া আমার অনেক রিকোয়েস্ট করার পরে আমি এই ধরো এই আহ, উন- এই ওনা থেকে বিদায় নিয়া, আপু থেকে বিদায় নিয়া ধরো এই গলির মাথায় আসছি। আসার পরে কি হয়েছে বলো? কি হয়েছে বলো? গাড়ি গাড়ি ক্র্যাশ। অ্যাক্সিডেন্ট। একদম পুরো মানে ক্র্যাশ মানে কি মানে গাড়ি ওকে জোর মানে একদম টোটাল হসপিটালে এক রাত। কি সেটাই না আনছে বলো? শনি। শনি শনি। মানে উনি বললো যে এত রিকোয়েস্ট করলাম, আর আমারও ওই যে মনে হতো আমার ভিতরে শনি টানতেছে আর কি, এটা হইলো যে ফলে সেম কথা দেখো যে এরকম প্রায় সময় দুর্ঘটনা ঘটার আগে দেখো যে এর আগে এইখানে না গেলে মনে হইতো, কিন্তু আমার এখানে নিয়ে গেছে। এটাকে বলা হয় আইরনি অফ ফেট। এখান হঠাৎ থেকে স্যার আমরা ঘুরবে। এটা এখান থেকে পরিত্রাণ পাইতে পারো না তুমি, পাইবা না। এটাই ডিপাস রেক্স। আর মানে ভাগ্যের লিখন তাই না খণ্ডন। এটা আমি তখন আমি ধরো আমি তো ওই সবার মা তো পুরো সেন্সলেস হয়ে গেছে, মানে খুব বুঝো না এই সিচুয়েশনটাতে, গাড়িটা ক্র্যাশ হয়ে একদম পুরা আগুন, মানে সবগুলা এয়ার ব্যাগ বের হয়ে গেছে। তো আমি নির্বিকার দাঁড়াই আছি, আমার কাছে কোনো বোধ উদয় হচ্ছে না, জাস্ট আমার কাছে মনে হচ্ছিল যে এটা ফেট, এমনটাই ছিল আর কি, কারণ আমার নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা, হ্যাঁ। আর আমি ইচ্ছা করে তো ঘটনাটা ঘটাইনি। তা এটা কবেকার কাহিনী? এই সেপ্টেম্বরের 22 তারিখে। হুম। আর আপনি গাড়িতে একা ছিলেন? না না, রুসোবার মা ছিল আর আমি ছিলাম, আর ওরা স্কুলে ছিল, স্কুলের কাছাকাছি। মানে ঘটনা হইলো আচ্ছা। আমি একটা স্টপ সাইনে দাঁড়াই আছি, তো মানে দোষও আমার স্টপের অনেকগুলো গাড়ির সামনে দাঁড়াই ছিল, ওই ভদ্রমহিলা আরেকজন বললো যে সামনে খালি। তো আমি এই ধরো গাড়ি নিয়ে সামনে আসতে, ওই পাশ থেকে যে এত দ্রুত গতিতে গাড়িটা আসতেছিল এটা আমার দেখে নাই। ফলে উনিও ব্যথা পাইছে, ওনার গাড়িও খুব ইয়ে হয়েছে, আর আমারটা ওই আর কি। কিছু করার নেই, এটা বললাম না। উম, আমার মানে কিছু করা ছিল না আর কি। ওকে। আচ্ছা, ফলে গাড়িটা গার্বেজ হয়ে গেছে আর কি, মানে গাড়ি কোনো কাজে লাগেনি, আর $500 বিক্রি করা লাগছে। আচ্ছা, তাহলে ও কি বলতে চাচ্ছিলাম, কই না তোমার, ফিপসে গেল। কই আমার ইয়েটা কি মুছে ফেললাম? আহ, মুছে গেছে। না আছে। হুম। হুম। টিপসে এই শনিটা এনে নিয়ে আসতে আর কি, হ্যাঁ। এই শনিটাকে ইংরেজিতে কি বলা হয় একটু পরে আমরা জানবো। থিপস এর মধ্যে আসছে। আচ্ছা, এর মধ্যে শোনো, এর মধ্যে এই থিপস এর মধ্যে একটা যখন যাচ্ছে তখন একটা হাহাকার রাজ্যের মধ্যে, একটা একটা দানবের আবির্ভাব হয়েছে। এটা হলো স্ফিংস। নাম শুনছো? মিশরের মধ্যে স্ফিংস নামে একটা মূর্তি আছে, তুমি গুগলে সার্চ দাও। অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, এমন একটা আকৃতির স্ফিংস এর মূর্তি তুমি দেখো নাই মিশরীয় সভ্যতায়, জি পিরামিড স্যার। জি মিশরের? স্যার। দেখেছি। হ্যাঁ, জি স্ফিংস স্যার। নামের একটা দানবের আবির্ভাব হয়েছে। কি দানব? এই স্ফিংস এসা সবাই এক প্রশ্ন করতেছে, যে কোন প্রাণী সকালে 2 পায়ে, সকালে 4 পায়ে, দুপুরে 3 পায়ে এবং রাত সন্ধ্যায় 3 পায়ে হাঁটে। এই প্রশ্ন করতেছে, যে উত্তর দিতে পারলে কে মারা যাবে বলো? এই ইয়াটা, দানবটা।
দানবটা মারা যাবে আর উত্তর না দিতে পারলে খেয়ে ফেলতেছে, পুরো রাজ্যের মধ্যে হাহাকার। তো হাওয়েভার ধরো কোন এক পর্যায়ে এই থিপসের রাজা লেয়াস, ধরো হয়তো কোনো ইয়ার কারণে তিনি ভ্রমণ করার জন্য অথবা শিকার করার জন্য এই রাজ্যের প্রান্ত সীমে আসছেন, বুঝছো? এই তাহলে ইডিপাসও আসতেছে করিন থেকে। এই আইসা একটা তেমাথা বোঝো কিনা, চৌমাথা, তেমাথা বোঝো কিনা, তেমাথা, তেমুন, তিনটা তিনটা সময় আসছে। এমন একটা জায়গার মধ্যে, এমন একটা জায়গার মধ্যে তাদের মধ্যে একটা কনফ্রন্টেশন হয়েছে, অপ্রত্যাশিত কনফ্রন্টেশন হইলো। ধরো সেও তো রাজপুত্র, তার মধ্যে আর সেও রাজা, সে তো জানে না, মানে মানুষ তো জানে না যে সে রাজা, মানে হ্যাঁ, সে তো স্বাভাবিকভাবে আছে। এখন এই মূল রাস্তার মাঝখান দিয়ে কে যাবে, কে সাইড দিবে, কে সাইড দিয়ে যাবে, এইটা নিয়ে হলে দ্বন্দ্ব। ইডিপাসের কথা হলো যে আমি মাঝ বরাবর যাবো আর তুমি সাইড দিয়ে দিবা, আর ওর কথা হলো যে আমি যেহেতু রাজা, আমি মাঝ বরাবর দিয়ে যাবো, তুমি কি দিয়ে দেবে সাইড দিয়ে। এমন একটা বিষয় নিয়ে কনফ্রন্টেশন, বুঝছো? কনফ্রন্টেশনের মধ্যে কথা বাদানুবাদের মাধ্যমে তারা দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান করে বসলেন। ঠিক আছে, বলছে যে যুদ্ধ করে জিতে সে মাঝখান দিয়ে যাবে। ফলে এই অনাহত দ্বন্দ্ব যুদ্ধে কে মারা গেলেন বলো? লিয়াস। লেয়াস মারা গেছে, বুঝছো কিনা? ফলে ফলে এইটা সাক্ষী একজনই ছিল আর কি, একজনই শুধু, সে দূরে পালাইয়া ইয়াতে চলে আসছে। তো হাওয়েভার ইতোমধ্যে, হ্যাঁ, রাজার লাশটা সাইনা অনেক মহা সমারোহে অনুষ্ঠান অনুষ্ঠান করে দাফন টাফন করা হয়েছে। কিন্তু রাজ্যের মধ্যে একটু হাহাকার আছে। কি হাহাকার বলো? বিভীষিকা কি? দানব। দানব। এখন রাজ্যের ইয়ারা ঘোষণা দিল রাজা তো মারা গেছে, এই স্ফিংস কে যে মারতে পারবে, হত্যা করতে পারবে, তার সাথে কার বিয়ে দেওয়া হবে বলো? রানীর। জানি, কথা হচ্ছে কিনা? তো এখন রাজ্যের রাজার যে মারছে, এটা তদন্ত করার কোনো স্কোপ নাই, সময় নাই, কারণ মানুষ কি নিয়ে ভাবতেছে বলো? তদন্ত করবে নাকি প্রাণ ভয় আছে, পালাইতেছে, কার ভয়তে কিছু থেকে? তো এইভাবে ওদের আস্তে ভয়। আস্তে, হ্যাঁ, আস্তে ইডিপাস আসতে একদম মানে একদম নগরীর, মানে মানে ক্যাপিটালের কাছে চলে আসছে। থিপসের মানে রাজদরবারের কাছাকাছি আসার পরে তাকে স্ফিংস ধরলো। ধরা তাকে আবার সেই প্রশ্ন যে কোন প্রাণী সকালে কি পায়ে বলো? 4 পায়ে, দুপুরে 3 পায়ে, আর বিকালে কয় পায়ে বলো? দুপুরে 2 পায়ে, বিকালে 3 পায়ে হাঁটে, বলো উত্তরটা বলো। মানুষ। দেখছো, এটা হলো বিসিএস এর প্রস্তুতির সুফল। আর ওই সময় মানুষ তো বিসিএস এর প্রস্তুতি নিত না, বিসিএস সম্পর্কে ধারণা ছিল না, বলে উত্তর দিতে পারে নাই। তো কেউ উত্তর দিতে পারে নাই, বিসিএস এর প্রস্তুতি নিছিল শুধু ইডিপাস, তাই না? বলে ইডিপাস উত্তরে বললো কি বলো? এটা হলো যে মানুষ। কারণ মানুষ ছোটবেলায় হামাগুড়ি দিয়ে হাঁটে 4 পায়ে, মানে মানে হাত পা ব্যবহার করে হাঁটে। দুপুর বেলায় সবল, কোনো কিছু লাগে না। আবার বয়োবৃদ্ধকালে সাথে একটা কি নাই বলো? লাঠি। লাঠি। হ্যাঁ, ফলে কি মারা গেছে বললো? স্ফিংস মারা গেছে, হ্যাঁ? ঠিক আছে। আহ, এরপরে তো কে সেই ত্রাণকর্তা? এবার ত্রাণকর্তারে খুঁজে পাওয়া গেল। কে ত্রাণকর্তা, কে বলো? ইডিপাস। অটোমেটিক্যালি প্রতিশ্রুতি অনুযায়ী ইডিপাসের সাথে কার বিয়ে দেওয়া হলো? ক্লিওপাট্রা। যোগ। চিন্তা করে দেখছো কিনা? সুখে শান্তিতে তারা বসবাস করতেছেন। দে বিকেম দ্য প্যারেন্টস অফ 4 চিলড্রেন: অ্যান্টিগনি, ইফিজিনি, এরকম 4 জন, দুইটা ছেলে 2টা মেয়ে। ঠিক আছে, 2টা ছেলে আর 2টা মেয়ে। এখন এখন দেখো, এরপরে কিন্তু মানে পৃথিবী তো সহ্য করতে পারতেছে না এই 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 ঘটনাটা তো দেবতারা সহ্য করতে পারে না। ফলে দুর্ভিক্ষ পাঠানো হলো পৃথিবীতে, হ্যাঁ। এমন দুর্ভিক্ষ, এত চেষ্টা করার পর রাজ্য কিন্তু খুব সুখে শান্তিতে বসবাস করতেছে, ওডিপাস একজন যোগ্য রাজা, সবকিছু সুন্দর, সবকিছু ভালোভাবে চলতেছে, কিন্তু দুর্ভিক্ষ, প্রচন্ড ভাবে দুর্ভিক্ষ আসলো। কোনো কিছুতেই দুর্ভিক্ষ আর সামলাতে পারে না, মানুষ হাহাকার, না খেয়ে মারা যাচ্ছে। উত্তরণের উপায় হিসেবে ইডিপাস ওই ত্রিকালদর্শী কাছে গেছিলেন। ত্রিকালদর্শী বুঝছো কিনা? টাইরেসিয়াস। টাইরেসিয়াস হলো ওই যে তার কি বলছিল বলো, যে কি করেছিল? বলছিল যে যে তার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে, বুঝছো কিনা? ত্রিকালদর্শী আর কি, হ্যাঁ। টাইরেসিয়াসের কাছে গেছেন, জয়া বললো, জয়া বলতেছে কি, শোনো, বলতেছে ওর বললো নামটা কি ছিল? টাইরেসিয়াস, TIRESIUS, তিরেসিয়াস, টাইরেসিয়াস সবই বলা হয়। টাইরিসিয়াসকে বললো যে এই ঘটনা কারণ কি? তখন টাইরিসিয়াস বললেন যে এখানে এক পাপিষ্ঠ বাস করে, যে তার বাবাকে হত্যা করছে, মাকে বিয়ে করছে।
এই কথা শুনে সে কিন্তু ধাক্কা খেয়েছে একটা। ধাক্কা খেয়ে সে প্রথমবার কিন্তু চুপচাপ বাসায় চলে আসছে। এই বাসায় চলে এসে খোঁজ নিচ্ছে তার আপনি তো বাবা, হত্যা করেন। সেই কাজে সেইটা দোষী কিনা, বুঝছো কিনা, সেইটা দোষী কিনা। সে খোঁজ নিয়ে দেখছে যে করিন্থের বাবা এবং মা দুইজনে কিন্তু ঠিকঠাকই আছে। কথা বুঝছো কিনা। পরে সে আবার টাইরিসিয়াসের কাছে গেছে, যে বললো যে বলেন সেই কে সেই লোক। টাইরিসিয়াস বলে না অনেক, এখানে অনেক কনফ্রন্ট, এখন আবার জোর জবরদস্তি হচ্ছে। এক পর্যায়ে ইডিপাস উদ্ধত হয়ে গেছে, বলছে যে আপনি সেই লোক। আপনি মানে কে বলো। ইডিপাস। এই, আপনি সেই লোক মানে ত্রিকালদর্শী। ত্রিকালদর্শীকে বলতেছে, যেহেতু নাম বলতেছে না যে লোকটা কে, এটা যেহেতু বলতেছে না, তোর নিশ্চয়ই কে। ত্রিকালদর্শী সেই লোক যে তার বাবাকে হত্যা করছে, মাকে বিয়ে করছে। কথা বুঝছো কিনা। তো জি এখানে স্যার। একটা লাইন বিখ্যাত ছিল যে ত্রিকালদর্শী সে ছিল অন্ধ, টাইরিসিয়াস ছিল অন্ধ। তো এখানে ইডিপাসের একটা লাইন ছিল যে সে অন্ধ কিন্তু সে জগতের সব আহ, কিছু চোখে দেখে। আর তার ইয়ার চোখ আছে, কিন্তু সে পৃথিবীর অগ্রপশ্চাৎ সম্পর্কে কি বলো, অন্ধ। কে, ইডিপাসে হলো চোখ থাকে অন্ধ, আর টাইরিসিয়াস এর চোখ নাই, সে কি বলো, চোখ না থাকতেও সবকিছু কি বলো, দেখতে পায়। দেখতে কথা দেখতে পাই। পারি। বুঝছো? তারপরে টাইরিসিয়াস বললো জি না আমি না, এটা আপনি। বুঝছো। এইখান থেকে কিন্তু ইডিপাস শেষে কি বলছিল বলো, হোয়েন উইজডম ব্রিংস নো প্রফিট টু বি ওয়াইজ ইজ টু সাফার। এই লাইনটা কখন বলছিল বলতেছি এখন। কি আমি, এরপরে তখন সে আসলো, বাসায় আসলো, আইসা এরপরে তার এই যে জোকাসটাকে বললো যে ঘটনা কি, বললো যে জোকাসটা তো তখনই বুঝে গেছে যে ঘটনা যা ঘটার বেটে গেছে। হ্যাঁ, তখন জোকাসটা কি বললো যে কি, বললো যে প্রমাণ কি, বললো যে মেষপালক, ওই যার কাছে কি দিছিল বলো, তাকে মাইরে ফেলার জন্য দিছিল, তারে ডাকছে। বলছে যে আমাদের যে পুত্র ছিল, পুত্রটার কোথায় দিছো। বলছে আমি যে রাজ্যের প্রান্ত সীমায় দিছিলাম। কোথায় কার কাছে দিছিলা, যাও দূরে গেছে, ওই যে ওই রাখাল, করিন্থের রাখাল, ওই রাখালের কাছে গেছে। রাখালের যে বললো যে বাচ্চাটা কই, বলছে যে বাচ্চাটা আমার কাছে, রাজা নিয়ে গেছে। কোন দেশের রাজা বলো তো একটু। করিমতের রাজা। আর কিছু লাগবে। জোকাসটার সাথে সাথে আত্মহত্যা করেন। আর ইডিপাস ভাবলেন আত্মহত্যা করলেই তো আর পাপ মোচন হইলো না, আত্মহত্যা করলে তো কি হয় বলো, তার তো শাস্তি পাওয়া হলো না। ফলে নিজের বুতাম আছে না, এরকম শক্ত বুতাম দিয়ে নিজের চোখ দুটো উপড়ে ফেলছেন। সারা জীবন নিভৃতে ছিলেন। এভাবে করে দুই পুত্র তাকে দেখাশোনা করতো না, পুত্রের প্রতি অনেক আর দুইটা মেয়ে তার দেখাশোনা করতো, ইফিজিনি আর এন্টিগনি। এন্টিগনি নামে পরে আবার একটা ইডিপাস নাটক লিখছেন। হ্যাঁ, এবার এখন আমার এমন রাখবা, ওই ইডিপাস তখন বলছিল আর কি যে আমার হোয়েন উইজ, ঠিক আছে। শোনো লাইনটা কখন বলছিল বুঝছো কিনা, শেষের প্যারায়, হোয়েন উইজডম ব্রিংস নো প্রফিট টু বি ওয়াইজ ইজ টু সাফার। জ্ঞান যখন ওই বলছে, আমি যদি ইয়ারে চাপাচাপি না করতাম, কারে বলো তো একটু। ত্রিকালদর্শীকে। ত্রিকালদর্শীকে, রাজাকে। তুলে তো সে আমার নাম বলতো না। তাহলে আমি যে জানলাম, এই জ্ঞান কি আমার কোন কাজে লেগেছে, বুঝছো। না। না। when wisdom brings no profit to be wise is to suffer। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই কারণে আমার জানাটাই আমার দুর্ভোগের কারণ হয়েছে আর কি। হ্যাঁ, আমি জানতে গেলাম কেন। তারপরে ওকে, তারপরে শোনো, এখন আমারে বলো ইডিপাসের ফল্ট কি ছিল। স্যার, জানলে তো সমস্যা নেই, কিন্তু সে যদি জোকাসটাকে না বলতো তাহলেই তো হতো। বিষয়টা নেই। না, এখন তো উদ্ঘাটন করতেই হবে তাই না, সেটা তো মানে দেখ, ওইটা তো সমস্যা নেই, কিন্তু আমার বলো তার এই তার ইডিপাসের ফল্ট কি ছিল, করিম কে বলতে পারো। ত্যাগ তারা করা। করিন ত্যাগ করে কেন ফল্ট, এটা কি ফল্ট, এটা তো সে তো আর উদ্দেশ্য ভালো ছিল যে সে তার, আর ত্রিকালদর্শীকে জোরাজুরি করাটাই ছিল তার প্রথম fault আর কেন কিছু না। ফল্ট হবে ত্রিকাল দোষী কেন, এমন দেশে এমন কোন মানুষ থাকলে বের করেন, এটা তো রাজা হিসেবে তার কর্তব্য বের করা, এটা ফল্ট কেন বললা, তোর কে স্যার বলতে বাবাকে পারো। বিয়ে মেরে করার খোঁজ খবর না নেওয়া। হ্যাঁ, বাবাকে তার মেরে ফল্ট ছিল রাজার সাথে যুদ্ধ করা, যে রাস্তা নেই, এটাই মনে হয় তার ফল্ট। কেন, রাস্তার মধ্যে তো যুদ্ধ অনেকের সাথে করে, এই সমস্যা সাইড কি। দিয়ে চলে আসতো। তার হ্যাঁ, বাচ্চা নেওয়াটাই বলছিল। বাচ্চা নিয়ে আসো, বিয়ে বাচ্চা করাটাই বিয়ে করলে বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ, লাইনে আসতেছো, থ্যাংক ইউ। শোনো, তার ফল ছিল যেহেতু তাকে ডেলফির মন্দির থেকে বলা হয়েছে তুমি তার বাবাকে হত্যা করবে আর মাকে বিয়ে করবে, তখন সে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যেহেতু আমার উপর এমন একটা, আমি জীবনেও বিয়ে করব না আর জীবনেও কোনো মানুষকে হত্যা করব না। ও যদি বিয়ে না করবো এই সিদ্ধান্ত নিত, আর যদি আমি কেউ যদি আমি যদি বললাম যে না আমি আমার জীবনে কোনো মানুষকে হত্যা করবো না, তাহলে আমার পক্ষে কি মানুষ হত্যা সম্ভব,
তাহলে কিন্তু হয়ে যেত। এটা হলো তার ট্রাজিক ফ্ল। আর এটা হলো ইয়াটা হলো যে আমরা দেখছি যে এটার মূল বিষয়টা হলো আয়রনি অফ ফেট। আয়রনি অফ ফেট। এই যে এই জন্যই আমি বলছি লিটারেচার পড়া তুমি দুইটা বিষয় উদ্ধার করতে পারছো। একটা হলো কিং লিয়ার, অর্জিত পাপের ফলাফল, অ্যাচিভড কার্ডস। সে তার মানে ইচ্ছা করে তার মানে বিবেক বুদ্ধির ঘাটতির কারণে সে তার ছোট মেয়েকে বঞ্চিত করছে, ফলে অন্যায়ভাবে বঞ্চিত করছে, সে দুর্ভোগে পড়ছে। আর একটা হলো ইডিপাস রেক্স, মানে ডিভাইন কার্ডস, ওয়ালকাদ্রি খাইরিহি ওয়া শাররিহি। তোমার এই এই দুর্ভোগে পড়বা লেখা ছিল, পড়ছো, কারোর হাতে নাই। ওইখানে আমি আসবো, ওইখান থেকে ওনার কাছে জোরাজুরি করে আসবো, আসলে সামনে ক্র্যাশ হবে। লেখা ছিল, হয়েছে, কিছু করার নেই। ওই যে আমার একটা রিলেটিভ, এটা আইরনি হলে কি করে? হুম এই বিষয়টা আইরনি অফ ফেথ বলতেছেন, কিন্তু ফেথ বুঝলাম না, ভাগ- ভাগ্যের কারণে এই ঘটনা ঘটলো। irony ভাগ্যের হলো কি? নির্মম হওয়ার কথা ছিল কি, সে এটা হলো আইরনি, মানে হলো যা ঘটার উল্টাটা ঘটবে। তো ঘটার কথা ছিল, তো সে তো জানতো তার বাবা মা কি বলো ওই করিন, সে তো তার নিষ্কৃতি পাইতে চাইছে। সে তো চেয়েছিল, বলো, সে সব চেষ্টাই করেছিল কিনা তার বাবাকে হত্যা না করার জন্য। মনে রাখবে, প্রিয় স্বদেশ, বাবা মারে যায় না শুনে বুঝা সে ত্যাগ করে আসছে, আসছে কিনা বলো। ফলে তো নিষ্কৃতি পাওয়ার কথা ছিল, ভাগ্যের বিড়ম্বনা থাকে, পাওয়ার কথা ছিল কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার ছিল। পাইছে? না স্যার। পায় নাই। এটা হলো আইরনি অফ ফেট, মানে হলো যা ভাগ্যের ইয়া মম থেকে, পরিহাস। নিপীড়ন থেকে, পরিহাস থেকে আমরা পলায়নের সব চেষ্টা করব, অবশেষে এসে জায়গা মতো অ্যাক্সিডেন্ট করে ফেলবা। আইরনি অফ কি বলো, ফেট। কি সাংঘা, আজ থেকে 3000 বছর আগের লেখা। তোমারও তো আমি সিনোপসিসটা বলছি, তুমি দেখছো কাহিনীটা এত সূক্ষ্মভাবে সাজাইছে। তুমি চিন্তা করে দেখো, মানে তোমার কাছে এটা মানে রোমাঞ্চকর একটা গল্প মনে হয়েছে না? মানে এখন দেখো নাটক ফাটক কি হাবি জয়ী ইয়ে করে, মানে মার পেজটা দেখছো কিনা তার। তুমি পুরো নাটকটা পড়লে বুঝতে পারবা যে এখানে এত ফ্ললেস, পৃথিবীর সুখ প্রত্যেকটা, তুমি যে এইখানে গায়ের জোরে কিছু বলে ফেলবা, মানে নাটকটার ভুল ধরবা এমনটা না, এত নিখুঁত গাঁথনি এটার। ইডিপাস রেক্স, ঠিক আছে, ইডিপাসের লেখা ইয়েটা, হ্যাঁ, ওকে। তাহলে এটা মূল বিষয়টা হলো, তাহলে লিটারেচারের সিনোপসিস তুমি আজকে ক্লাসে জানা গেলা। আমরা পৃথিবীতে আমাদের যত দুর্ভোগই পড়ি না কেন, আমাদের দুর্ভোগ গুলাকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো অ্যাচিভড কার্ডস, একটা হলো কি বলো, ডিভাইন কার্ডস। দুজন মুখে উচ্চারণ করে বলো, একটা কি অ্যাচিভড কার্ডস অ্যাচিভড কার্ডস, আর আর একটা কি বলো, ডিভাইন ডিভাইন। কার্ডস। অ্যাচিভড কার্ডস কোনটা? আমাদের অর্জন অর্জিত। উদাহরণ দিয়ে বলো, উদাহরণ দিয়ে বলো। ভালো করে পড়বো না, প্রিলি ফেল। হুম, পরে নাই প্রিলি ফেল করছে, তাই না? অপরাধ স্যার। করছি, শাস্তি পেয়েছি, মানে যেটা আমি অর্জন করছি, অর্জনের এটা কোরআন শরীফে একটা আছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত মিন আইদিন নাস। জলে, স্থলে, অন্তরিক্ষে যত দুর্যোগ আমার উপর আসছে, এটা আমি নিজ হাত দিয়ে অর্জন করছি। জলবায়ু পরিবর্তন দেখো, এই যে এই যে জলবায়ু পরিবর্তনের যে খেসারত আমরা দিচ্ছি, কি বলে, অ্যাচিভড কার্ডস, তাই না? জি অ্যাচিভড স্যার। কার্ডস। আর দ্বিতীয়ত হলো এই যে আমার গাড়ি অ্যাক্সিডেন্টের গল্পটা, বা তোমার জন্য ওই যে আমি ইয়া ওই যে আমার একজন রিলেটিভ আছে আর কি, আমার ভাতিজির একটা ছোট মেয়ে, হঠাৎ করে ওই দিন ওই সর্দি কাশির জন্য হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার এই জ্বরের ওষুধ দিছে, টাইফয়েড ওষুধ দিছে, ডেঙ্গু টেস্ট করছে, সবকিছু করছে, কিছুতে হয় না। পরে হঠাৎ করে একটা সিবিসি রক্ত পরীক্ষা দিছে, দেওয়ার পর দেখেছে তার একিউট লিউকিমিয়া, ওই যে বড়দের যে ক্যান্সার হয় না, ওই ক্যান্সার। ইন্ডিয়াতে, হ্যাঁ, ইন্ডিয়াতে নিচে নেওয়ার পরে বলছে যে না, এটা তারা পারবে না। মানে পরে বাংলাদেশে আনছে, বলছে এগুলো এমন একটা প্রসেস যে এগুলা এত 1.5 কোটি টাকার মতো খরচ হবে, এত লেন্দি প্রসেস, ওরা গুলো করতে পারবে না। ফলে বাংলাদেশে এনে ট্রিটমেন্ট করতেছে। ইডিপাস রেক্স, কিছু করার নেই, হ্যাঁ। মানে অবধারিত যে বিষয়টা আছে, এটা ঘটবেই, এখানে আমাদের হাতে কিছু নেই, ঠিক আছে? তো এটাই হলো সিনোসিসটা। সিনোসিসটা বুঝছো কিনা? সিনোসিস অফ লাইফ। যত দুর্ভোগে পড়ো না কেন, প্রথমটা ইডিপাস রেক্স, কিং লিয়ারের দুর্ভোগে যদি পড়ো, মনে রাখো যে আমার এই পাপ মোচন দরকার, এই যে আমি অপরাধটা করে আসছি, আমি যে আরেকজনকে বঞ্চনা করছি,
এটার আমি 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 আমার শাস্তির শিকার হওয়া উচিত। ফলে ওই যে যত দুর্ভোগই পড়ো না কেন, মন খারাপ করার কারণ নেই। মনে রাখবো যে একটা হলো আমি অর্জন করছি, অত শাস্তি আমার পাওয়া উচিত, কেন আমি পাবো না? তো ওই যে আমার সেই বিখ্যাত স্লোগান, জাস্ট অলওয়েজ ট্রাই টু এনজয় দ্য ট্রাজেডি অফ লাইফ। জীবনে যত ট্রাজেডি আছে এনজয় করার চেষ্টা করো। লেখা রাখো, আই উইল এনজয় দ্য ট্রাজেডি অফ মাই লাইফ। আমি আমার জীবনের অল ট্রাজেডিজ অফ মাই লাইফ, সব ট্রাজেডি আমি উপভোগ করব। একটা উপভোগ করব, আমি আকাম কুকাম করছি, খেসারত দিতেছি, আলহামদুলিল্লাহ, দেওয়া উচিত। আমার শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়া উচিত না, আমার এটা পাওয়া লাগবেই। আমার এটা পাইতে ভালো লাগতেছে এখন, কারণ আমি অপরাধ করছি, শাস্তি পাবো। আর সেকেন্ড হলো যে আল্লাহ দিতে চাইতেছে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ চাইতেছে যে তোমার ক্ষুধা দিলাম, ভয় দিলাম, মৃত্যু দিলাম, সম্পদের হানি দিলাম, অনেক কিছু কষ্ট দিলাম, ভোগ করো। ওকে, স্রষ্টা চাচ্ছেন, ভালো লাগতেছে, ওকে, ভালো দিতে লাগতেছে। এরকম আরো কিছু অ্যাক্সিডেন্ট হলে কিছু করার নাই তোমার। ডান, ক্লিয়ার, বুঝছো কিনা? সিনপসিস অফ লাইফ। হ্যাঁ, ওকে। লাইনটা কি লিখছো? অটো সাজেশন কি বলো? আই উইল অলওয়েজ এনজয় দ্য ট্রাজেডি অফ লাইফ। ইন ট্রাজেডি অফ মাই লাইফ। যত ট্রাজেডি আছে আমি আমার এনজয় করবো, কারণ দুই কারণে এত ট্রাজেডি আসছে। ক্লিয়ার? আমার ফিলোসফি বুঝছো কিনা তোমরা? ওকে। স্যার। এরপরে হলো, এরপরে যদি মন খারাপ থাকে, এটা তোমার হলো, এটা একটা ইয়ে আর কি, তাই না? এটা একটা অপরাধ। ওকে। এবার হলো আমরা ছিলাম, এবার আরেকটা গল্প আমার হলো কিনা, স্কারলেট লেটার। স্কারলেট লেটার। 1 মিনিটে গল্পটা বলবো। স্কারলেট লেটার হলো, 30 সেকেন্ড সময় দাও। হুম, হুম। ও সরি, শেয়ার করে নেই। দ্য স্কারলেট লেটার, নাথানিয়েল হাথর্নের লেখা, ম্যাসাচুসেটস এর মধ্যে এটা হয়ে যায়। ধরো স্কারলেটের একটা ছবি দেখো, এই স্কারলেটের কোন ছবি, এই যে এইটাই দেখো না, তুলে বুঝবা। এই যে হেস্টার প্রাইনের একটা ছবি, হ্যাঁ। তার এই বুকের উপরে কি লেখা আছে দেখো, কি লেখা? এ এ লেখা। লেখা, এই হলো বিষয়, স্কারলেট লেটার। বুঝছো বিষয়টা? এইটাই হলো মূল বিষয়। হ্যাঁ, লাল স্কারলেট লেটার হলো লাল বর্ণের এ। ওকে, বুঝছো তো? তো যাই হোক, এটার মূল বিষয়টা হলো এরকম। শোনো, উম বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, উৎসুক জনতা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, দুইজনের শাস্তি হবে। কারণ এই বাচ্চা, পিউরিটান সমাজ ব্যবস্থা, এই হেস্টার প্রাইনের প্রথমে আদালতে উপস্থাপন করা হয়েছে সে যখন গর্ভবতী, পরবর্তীতে যখন যে বাচ্চা হয়েছে তখন দুইবারই তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে। মানুষ লোকে লোকারণ্য, অনেক কটু কথা বলতেছে, কিন্তু ঘটনা হলো এই তার বাবাকে। বুঝছো কিনা বিষয়টা? ফলে আমরা দেখি যে তাকে মানুষ নানান ভাবে কটু কথা, অনেক তীর্যক কথা, অনেক বাজে কথা বলে, কিন্তু সে তার বাবার নাম, অর্থাৎ ওই যে বাচ্চার বাবার নাম কি করে না বলো, প্রকাশ করে না। বিষয়টা বুঝছো কিনা? ফলে এখন তার শাস্তি হিসাবে তার শাস্তি দেওয়া হয়েছে কি, কোনো সে সব সময় এখানে একটা ঝুলে রাখবে এ। মানে এ লাল বর্ণের একটা এ মানে কি বলো? অ্যাডাল্টারি। অর্থাৎ সে হলো কি বলো, মানে পাপিষ্ঠ আর কি। অ্যাডাল্টারি মানে বুঝছো কিনা বিষয়টা? অ্যাডাল্টারি বুঝছো তো? মানে অ্যাডাল্ট রিলেটেড কোনো অপরাধের সাথে উম, সে জড়িত এবং সে পাপিষ্ঠা। এটা হলো তার শাস্তি। এখন মনে করবো নাটকের পরিক্রমায় যেই বিষয়টা দেখবা যে আমরা তাকে কি করি, অপরাধী হিসাবে, কিন্তু কিন্তু তার যে সন্তান বাৎসল্য, সন্তানের প্রতি তার যে মমত্ব বোধ,
এই যে সন্তানটা হয়েছে, সন্তানটা তো আর লিগেল না, তাই না? এই কারণে আমরা দেখবা যে একটা সময় আমরা তার পাপের চেয়ে তার সন্তান বাৎসল্যের কারণে আমরা তার পাপ বোধ কি করি বলো, তার পাপের ইতিহাসটা আমরা ভুলে যাই। দ্বিতীয়তটা হলো একদমই শেষ সময়ে এসে আমরা পাই কোন এই তার এই সন্তানের বাবা হইলো কোন একজন কি বলো উচ্চপদস্থ মিনিস্টার, যে স্বীকারও মনে রাখবেন যে স্বীকার করতে পারছে না এই সে এটা তার কন্যা, অর্থাৎ এটা তার ওয়াইফ, এবং স্বীকারও করতে পারতেছে না, আবার মেনেও নিতে পারছে না, এবং মানে প্রকাশ্যে এসে যে স্বীকার করবে পারছেন না। তার কিসের কারণে বলো? পদ পরিচয়ের কারণে। মানে সে যদি সোশ্যালি স্বীকার করে যে আহ, সে এই এই মেয়েটার অর্থাৎ মানে অর্থাৎ এই মেয়েটার সাথে তার সম্পর্ক ছিল, এটা যদি স্বীকার করে, সে তীব্রভাবে সমাজের মধ্যে কি হবে বলো? নিন্দিত হবে। নিন্দিত হবে। এটা দিয়ে তিনি বুঝেছেন যে সমাজের একটা বড় স্তরের মধ্যে, উঁচু সমাজের মধ্যে এমন কিছু কাজ তারা মানে নির্দ্বিধায় করে যান, যেটা কি হয় না বলো, প্রকাশ্যে পাবলিকলি কি হয় না বলো, প্রকাশিত বলতে হয় না, পারেন না। কিন্তু এর খেসারত দেয় ভুক্তভোগী। যারা ভুক্তভোগী তারাই কি বলো খেসারত দিচ্ছে। তো মনে রাখবে যে এটা পিউরিটান সমাজ ব্যবস্থার কথা। এবং ওই মেয়েটা এখানে এটা একটা অনেক কমপ্লেক্স একটা নোভেল। একটা হলো আর প্রথমত দেখো, বাংলাদেশের সাকিব খান। না মনে রাখবা যে সাকিব খান তো কয়েকটা বিষয় আছে। মেয়েটা তাকে ভালোবাসতো, কাকে বলো, ওই যে মিনিস্টার মিনিস্টারকে, কিন্তু সে চায় নাই যে তার কারণে কার সম্মানহানি হোক বলো, মিনিস্টারের মিনিস্টারের সম্মান মিনিস্টারের সম্মানহানি হোক। আর মিনিস্টারও যে এমন সোশ্যাল অবকাঠামোর সাথে জড়িত, মানুষ যদি জানে যে তিনি এই অপকর্মটার সাথে জড়িত ছিলেন, তাহলে মানুষ কয়েকটা বিষয়ে মানুষ হলো ওই পদে, ধরো দেখলা যে বাইতুল মুকাররমের ইমাম সাহেব এই কাজ করে বসছেন, তুমি কি পুরা পুরা ওই আলেম সমাজের উপরে তোমার একটা অনাস্থা তৈরি হবে কিনা বলো? জি স্যার। তো ফলে দেখবা যে এরকম ধরনের ওই পদস্থ অনেক লোক এমন কিছু অপরাধ করে রাখেন যা তারা স্বীকারও করতে পারেন না। স্বীকার করলে কি হবে বলো, একটা বৃহৎ জনগোষ্ঠীর পুরো সমাজের উপর কি হবে বলো, একটা অনাস্থা তৈরি হবে। এবং আস্থা থাকবে না। হ্যাঁ, এইভাবে করে তাহলে এটা বহুমুখী অর্থ তৈরি করে পুরো সমাজ চিত্রের একটা মানে কমপ্লেক্স সিনারি অফ সোশ্যাল সায়েন্স এখানে তিনি উপস্থাপন করছেন। নামটা কি বলো? স্কারলেট লেটার। ওকে। আর একটা নাম কি বলছিলাম না, আর একটা গল্প হইলো আর একটা হলো আমরা ডব্লিউবিএস নিয়ে একটু কথা বলার কথা ছিল, তাই না? ডব্লিউবিএস না? জি স্যার। ডব্লিউবিএস এর আসো। ডব্লিউবিএস আর হইলো ওই যে আমাদের আমেরিকার 3 জন। আমেরিকার 3 জন। তিনজনের মধ্যে হলো, আচ্ছা 3 জনের আগে বলে রাখি একটু আগে এখান থেকে একটু বলে রাখি। মনে রাখবো সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এই 3জনকে ওয়াইজ ম্যান অফ দা ওল্ড বলা হয়। 3জনকে প্রাচীন ওয়াইজ ম্যান অফ দা ওল্ড বলা হয়। এর মধ্যে তোমরা জানো সক্রেটিসের শিষ্যের নাম প্লেটো, প্লেটোর শিষ্যের নাম কি এরিস্টটল, এরিস্টটলের ছাত্র 2জন, কে কে বলো? ক্লিওপাস্ট্রা, আলেকজান্ডার। আলেকজান্ডার দি গ্রেট এবং স্পাত, আমি মনে করাই দিয়েছিলাম একদিন, তাই না? ফাদার অফ নলেজ, গ্রিক সাহিত্যের জনক স্কাইলাস। স্কাইলাসের বিখ্যাত নাটকের নাম কি বলতে পারবা তোমরা? ওডিপাস। সফিক্লিসের লেখা। প্রমিথিউস। প্রমিথিউস বাউন্ড না ক্যান বাউন্ড? বাউন্ড। আনবাউন্ড লিখছে তো শেলি। আর শেলি। বাউন্ড। বাউন্ড আর অ্যাগামেমনন। নো দাই সেলফ সক্রেটিস। সক্রেটিস মারা যাওয়ার আগে বলছিল যে আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। তখন তাকে হ্যামলেট যখন কাইতে দেওয়া হয়েছে, তখন আমি মনে যাচ্ছি তোমরা বেঁচে থাকবে, কোনটা যে বেঁচে। তাহলে সক্রেটিস মরিয়া প্রমাণ করলেন কি? মরেন নাই। হ্যাঁ, ওকে। তাহলে গ্রিক নাট্যকার সফোক্লিসের শ্রেষ্ঠতম নাটকের নাম কি বলো? ওডিপাস। ইডিপাস। ওডিপাস কেন বলো? ইডিপাস। হ্যাঁ, পরে এরিস্টটলের একটা বইয়ের নাম হলো দ্য পলিটিক্স, দ্য পয়েটিক্স, দ্য ইথিক্স অফ লজিক, দ্য রিটোরিক।
পলিটিক্স এবং পয়েটিক্স খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। পলিটিক্স, প্রাচীন গ্রিক নাটকের সোফোক্লিস 100টারও বেশি নাটক লিখছে, চিন্তা করে দেখো। এরিস্টটলের শিক্ষাদান পদ্ধতি ইয়ার নাম হলো, কেন্দ্রের নাম হলো লাইসিয়াম। এন্টিগনি এন্ড ইলেক্ট্রা, সোফোক্লিসের দুইটা বিখ্যাত ট্র্যাজেডি। অ্যান্টিগনি বুঝছো কিনা? অ্যান্টিগনি কার মেয়ে বুঝছো কিনা? অ্যান্টিগনি, অ্যান্টিগোনি ওই যে মাত্র যে কাহিনী বললেন না? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যান্টিগনি। ভার্জিলের মহাকাব্যের নাম হলো ইনিড। ফার্স্ট শাহনামা তো পড়ছে, হচ্ছে ধরো an unexamined life is not worth living, এটা হলো সক্রেটিসের কথা। তারপরে ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমেল, মানুষ জন্মগতভাবে আওয়ামী লীগ নইলে কি বলো? বিএনপি। বিএনপি। যত বাংলাদেশে যত খুচরা দল আছে, খুচরা ছোটখাটো, তারাও কোনো না কোনো ভাবে কি বলো? আওয়ামী লীগ বাংলা স্যার। পলিটিক্যাল আওয়ামী লীগ, এনিম্যাল। আওয়ামী লীগ নাইলে বিএনপি, মানে তাই না? কোনো না কোনো ভাবে ওদের মানে কিছুই করে না, তারপর কিছু একটা করে। 60% হলো, যদি বলি যে কোনো রাজনীতি করে না, বললাম যে ভোটটা কারে দিবা, নিশ্চয়ই তো একজনকে দিতে হবে, তাই না? মনে মনে তো কেউ না কেউ থাকবেই। কেউ কেউ আছে, কার ফেভার তো থাকবে, হ্যাঁ। হম আর 8 নাম্বারটা একটু দেখেন তো স্যার, আয়ের পরে কি স্যার, এটা বার্বটা কি স্যার দেখে 8 নম্বরে। আই টু ডাই ইউ টু লিভ, মানে টু ব্যবহার করছে কেন? টু ব্যবহার করছে, মনে রাখবে যে অনেক সময় উইলের পরিবর্তে টু ব্যবহার করা হয়। যদি বলি পিএম টু ভিজিট অস্ট্রেলিয়া, মানে কি বলো? পিএম শিরোনামে তো টু ব্যবহার করে না কখনো, সবসময় পিএম টু ভিজিট অস্ট্রেলিয়া মানে কি? উইল ভিজিট। পিএম উইল ভিজিট, কথা বুঝছো কিনা? এই কথা বুঝছো? টু মানে উইল, হ্যাঁ। স্যার এটা কি লিটারারি ক্ষেত্রে ভাবি তো না গ্রামাটিক্যালি কারেক্ট? গ্রামাটিক্যাল। আবার একটু বলবো স্যার, নেটে একটু বলবো স্যার, একটু মনে রাখবা যে সাধারণত শিরোনামে টু উইলের পরিবর্তে ব্যবহার করা হয়, উইলের পরিবর্তে টু ব্যবহার করা হয়। ব্রিজ টু বি বিল্ট ওভার পদ্মা, সরি আসছিল, ব্রিজ টু বি বিল্ট ওভার দ্য রিভার, ব্রিজ টু বি বিল্ট ওভার দ্য রিভার। ওভার ধরো এই মেঘনা, তাহলে মেঘনার উপরে ব্রিজ নির্মিত হয়েছে না নির্মাণ করা হবে? নির্মাণ করা হবে। ঠিক আছে, তাহলে দেখবা যে আহ, ধরো শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন, তাহলে পিএম টু ভিজিট ইউএসএ, কথা বুঝছো কিনা? তাহলে এটা কি ভ্রমণ করেছেন, করছেন না করবেন? করবেন। করবেন। পারবেন। ওকে, এগুলো এবার আসো। ফিনিক্স হলো এমন একটা পাখি, যেটা কি বলো, পড়ছিল না? জি স্যার। ওই যে রাগের, ক্রোধে, আগুনে জ্বলা পুড়া ছাই হয়ে যায়, সেই ছাই থেকে আবার পাখির জন্ম হয়। মেনেলাস হলো কার হাজবেন্ড, মনে আছে তোমাদের? হেলেন। ক্যাটাস্ট্রফি হলো ট্রাজিক এন্ড অফ দ্য ড্রামাটিক ইভেন্টস, নাটকের মধ্যে যে ইয়া হয়, তাই না? I know nothing except I know nothing except the fact of my I know nothing except the fact of ignorance. আমি আমার অজ্ঞতা ছাড়া আসলে আমি সব জ্ঞান ও রাজ্য গ্রহণ করার পরে আমি আবিষ্কার করলাম, বলো কি, আমি অজ্ঞ, তাই না? ওকে, এখন তোমরা আমি এখানে একটু বাদ রয়ে গেছিল, এটা হলো ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, আর কি বলো, এমিলি ডিকিনসন। ঠিক আছে, তো রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতার নাম কি বলো? রোড নট টেকেন, বলো, নামগুলো একটু উচ্চারণ করে বলো একটু। রোড নট টেকেন, তারপরে বলো, শুনতে পাচ্ছ কিনা? মেন্ডিং Mending ওয়াল। wall, Mending stopping wall, roads on a snowy stopping by oats evening. on a snowy evening, Christmas trees, etc. রোড নট টেকিং, মেন্ডিং ওয়াল হলো ওই যে দুই প্রতিবেশীর মাঝখানে দেয়াল তৈরি করা আর কি, হ্যাঁ, মেন্ডিং ওয়াল। আর স্টপিং বাই ওটস অন এ স্নো ইভিনিং, এটা তার বিখ্যাত কবিতা। এটার কারণ কেন বিখ্যাত আমি একটু পরে বলতেছি। ওকে, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি মনে করা হয় আমেরিকার রবার্ট ফ্রস্টকে। ওকে, রবার্ট ফ্রস্টের একটা কবিতা একটু পরে বলতেছি। তারপরে হলো হুইটম্যান,
অন্যতম প্রভাবশালী কবি লিভস অফ গ্রাস, সং অফ মাইসেলফ, ঠিক আছে, লিভস অফ গ্রাস, হ্যাঁ, লিভস অফ গ্রাস, ওকে, আর হলো সংস অফ মাইসেলফ। আর এমিলি ডিকেনসন, একজন ফিমেল মিস্টিক পয়েট, তার বিখ্যাত কবিতাগুলো, কবিতার নামগুলো শুনলে পাইবা। বলো কবিতার নাম পড়ো। আই এম, খুব ছোট ছোট কবিতা লিখতেন কিন্তু মিস্টিসিজমে ভরা, লালন গীতি, লালনের মতো। হ্যাঁ, আই এম নোবডি, ঠিক আছে কিনা? Who are you? আই এম নোবডি, হু Because আর ইউ। হ্যাঁ, কবিতার নাম কি বলো? কবিতার নাম বলো, আই এম নোবডি, হু আর ইউ, yes, sir. ঠিক আছে কিনা? Because কবিতার I নামটাই could দেখো not না কেমন, stop. বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, ঠিক আছে কিনা? আই কুড না, আমি আমার জীবনকে I থামিয়ে had রাখবো না মৃত্যুর জন্য, তাই না? মৃত্যু আসবে তাই বলে আমার জীবন থামিয়ে থাকবে না। আহ, একটা কবিতা আছে এটা, হ্যাঁ, আই হ্যাড নো টাইম টু হেট বিকজ, এই কবিতাটা কি কি সাংঘাতিক, কি বাকি কবিতা পড়া লাগবে না, তুমি এই লাইনটা পড়ে বলো, কবিতার নাম বলো। I had no time to To hate hate because. because বিকজ কি বলো sir, তোমার? মানে I am এরপরে loved আছে by কোনো all. জায়গায়, এরপরে কি হইলো? আই হ্যাড নো টাইম টু হেট, তোমার আরে তোমার তোমার কেন কি আমরা মানুষকে ঘৃণা করি কেন? আমরা তার আপাদমস্তক দেখি না, আমরা দেখি তার তিল। বলো না, বিকজ আই লাভ ইউ। তো সব এত ক্ষুদ্র সময়, এত তার মধ্যে এত পজিটিভ দিক আছে, এত ভালো দিক আছে, তারপর আমরা মানুষকে ঘৃণা করি ওই তিলের কারণে, ওই ছোট ছোট দিকগুলোর কারণে, ঠিক আছে কিনা? তো কবি বললেন যে আই হ্যাড নো টাইম টু হেট বিকজ, তারপরে বিকজ এর পরে ব্যাখ্যা করছেন যে কি কি ভালোবাসার গুণগুলো আছে, হ্যাঁ। হাউ মেনি, হাউ হ্যাপি আই ওয়াজ ইফ আই কুড ফরগেট, কি সাংঘাতিক কবিতা না? কবিতার শিরোনামটা প্রথম লাইনে কিন্তু ওনার অধিকাংশ ক্ষেত্রে শিরোনাম, যদি ভুলে দিতে পারতাম, তাই না? ফরগেটিং ইজ ব্লেসিং, ভুলে যাওয়াটা যে আশীর্বাদ, তাই না? তাহলে মনে রাখবা যে কিছু ডিলিট বাটন তোমার রাখা উচিত, যত অপ্রত্যাশিত আবর্জনাময় কিছু যে ইভেন্ট আছে, যত দ্রুত ডিলিট করতে পারবা ততই স্বস্তিদায়ক হবে, হ্যাঁ। হেভেন ইজ হোয়াট আই ক্যান নট রিচ। হাউএভার ইমিলি ডিকিনসন, কবিতাগুলোর নাম শুনে তুমি বুঝছো যে সি ইজ এ সিরিয়াস এন্ড মিস্টিক পোয়েট, তাই না? হুইটম্যানের উক্তি, ইফ এনিথিং ইজ সেক্রেড হিউম্যান বডি ইজ সেক্রেড, লেস ইম্পর্টেন্ট। এটা হলো কবিতা, রবার্ট ফস্টার একটা বিখ্যাত কথা, কবিতা স্টপিং বাই ওয়ার্ডস অন স্নো ইভিনিং। কবিতার লাইনটা পড়ো, কবিতার লাইনটা পড়ো একটু। The woods are lovely and dark. Woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. কি বুঝলা? উৎসের কোনো জায়গায় একটা লাইফ, বন জঙ্গলের কথা বলা হইতেছে, এটা তুমি অন্ধকার আর গভীর। এটা সিম্বলিক একটা কবিতা। তুমি Yes, যাচ্ছ, sir. ধরো শোনো, যাচ্ছ কি, ধরো এখান থেকে, ধরো বাংলাদেশ থেকে তুমি সৌদি আরবে যাচ্ছ হজ করার জন্য, মাঝখানে একটা প্রচন্ড, ধরো একটা একটা জঙ্গল পড়ছে বিশাল। এখন আমি কি করব? আমার কাজ হলো এখানে ঘুমাই যাব, এখানে আমি আত্মহত্যা করব, এখান থেকে আমি দেশে ফিরবো, অথবা আমি এটাকে ধৈর্যের সাথে অতিক্রম করব। কোনটা? ধৈর্যের সাথে অতিক্রম। ধৈর্যের সাথে অতিক্রম করব। লাইফের কিন্তু একটা ডেস্টিনেশন আছে, জানো? তুমি এর আগেও যেতে পারো না, পরেও যেতে পারো না, শিওর একটা খুঁটি দিয়ে আছে, ওই ফলকে যে পৌঁছতে হবে, পৌঁছা লাগবেই, বুঝছো কিনা? একটা ডেস্টিনেশন, মারা যাওয়ার আগে তো আমরা যেতে পারবো না, মারার তো একটা নির্দিষ্ট টাইম আছে, তাই না? ওইখানে যদি যাওয়াই লাগবে, মাঝখানে আমার অরণ্য, সাপদ সংকুল, অনেক জীবন বিনাশী, অনেক হতাশা, অনেক ক্লান্তি, অনেক বিপর্যস্তকর পরিস্থিতি আসতেছে, তাহলে কি করব? সুইসাইড করব? কিপ পেশেন্স। ঘুমাই যাব? পেশেন্ট, ওটা এই যে এই লাইনটা জাস্ট ওটস এর জায়গায় লাইফ দিয়া পড়ো। ওটস আর লাভলি ডার্ক এন্ড ডিপ না পড়ো, লাইফ ইজ লাভলি ডার্ক এন্ড ডিপ, জীবনটা অনেক সুন্দর তবে ডার্ক এন্ড ডিপ, সাপদ সংকুল।
বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। স্লিপ মানে হলো ডাই। বলে স্লিপ মানে কি? তাই মারা Die. যাওয়া। Die. তো অনেকে বলছেন যে প্রথম স্লিপ দ্বারা স্লিপ কে বোঝানো হয়েছে, দ্বিতীয় স্লিপ দ্বারা ডাই কে বোঝানো হয়েছে। ক্লিয়ার? ওটস আর লাভলি ডার্ক এন্ড ডিপ স্যার বাট বুঝিনি, কি বললেন দুইটা স্লিপের কথা? প্রথম স্লিপ হলো ঘুমায় যাওয়ার আগে আমি অনেক দূর যাব, আর দ্বিতীয় স্লিপ হলো যে মারা যাওয়ার আগে আমি অনেক দূর যাব। অর্থাৎ প্রতিদিনের কাজ, আমি দিনের কাজ, দিনটা সারাটা দিন আমি কি বলো ঘুমানোর আগ পর্যন্ত আমি থাকবো প্রাণবন্ত। আমার সামনে আই অলওয়েজ কংগ্রেচুলেট প্রবলেম, আমি যত ধরনের সমস্যা আছে স্বাগত জানাই এন্ড ট্রান্সফর্ম ইট ইনটু পসিবিলিটি, এবং আমি যে কোনো সমস্যার কি করি বলো সোজা করে ফেলি, সমস্যা আমার কাছে আসলে সম্ভাবনা হয়ে যায়। ঠিক আছে কিনা? ওকে। এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমার কিন্তু অনেক দূর যেতে হবে, অর্থাৎ মারা যাওয়ার আগে আমি মারা দিতে পারবো না। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাট দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। কার কথা? শেক্সপিয়রের এটা লেখা রাখবো। অর্থাৎ আই কি যেন একটা আমার ক্যারেক্টার জীবনটা ছিল। হয়, এটা হলো Othello. জুলিয়াস সিজারের কথা। Two routes diverged in a wood, and I took the one less traveled by, and that has made me the difference. কি বুঝছো? রোড নট টেকেন, দুইটা রাস্তা গেছে, একটা দিয়ে একটা একদম পুরো হাঁটতে হাঁটতে পুরো রাস্তা তৈরি গেছে, আর একটা দিয়ে অল্প কিছু লোক গেছে অথবা যায় নাই। আমি ওই অল্প কিছু লোক যেটা গেছে ওইটা দিয়ে আমি হাঁটা শুরু করছি। এর মানে কি? আমি নতুন কিছু ইনোভেশন নতুন কিছু, হ্যাঁ। ধরো বিসিএস পরীক্ষায় 3টা রচনা আসছে, তুমি ধরো কি লিখছে যে ধরো নারীর ক্ষমতায়ন, আর একটা হলো সায়েন্স এন্ড রিলিজিয়ন, 2টা রচনা। এবার বলো 90% স্টুডেন্ট কোনটা লিখবে? ওই ক্ষমতা। নারীর ক্ষমতায়ন লিখবে না? আমি লিখছি কি বলো? সায়েন্স এন্ড রিলিজিয়ন। নারীর আমি লিখছি কি বলো? সায়েন্স এন্ড রিলিজিয়ন। এইটারে নিয়ে আমি 50 নম্বরের রচনা লিখছি। দ্যাট মেক্স অল দ্য ডিফারেন্স। বুঝছো কিনা? এখানে আমার স্বকীয়তা, কথা বুঝতে পারছি? নতুন কিছু আবিষ্কার করা আর কি। হ্যাঁ, আচ্ছা, হুমের সংজ্ঞাটা তিনি বলছেন। হুম কোনটা? হুম আর হাউজের মধ্যে একটা পার্থক্য তিনি বলছেন। হুম ইজ দ্য প্লেস হোয়ার, বুঝছো কিনা, হোয়েন ইউ হ্যাভ টু গো দেয়ার এন্ড দে হ্যাভ টু টেক ইউ ইন। হুমটা কোনটা জানো কিনা? হুম আর হাউজের মধ্যে কি জানো কিনা? হুমটা হলো যেখানে আমি বাস করি, অর্থাৎ হুম ইজ দ্য প্লেস হোয়ার হোয়েন ইউ হ্যাভ টু গো। তুমি যা যাইবা এবং তোমার ভিতরে রুমে ঢুকে ফেলছে, অর্থাৎ অর্থাৎ মনে করলে যেখানে আমি বাস করি, যেখানে আমি ঘুমাই, ওইটা হলো আমার হোম। আর পুরো বাড়ি কি বলো? হাউস। হাউস আর হোমের মধ্যে পার্থক্য বুঝছো কিনা? জি স্যার। ওকে। আর আমি একটু সামান্য কথা বলবো। তাহলে তো হাউজের একক হয়ে গেল হোম, তাই না? হাউসের মধ্যে অনেকগুলো হোম থাকতে পারে। স্যার ওই জায়গায় 4টা কোটেশন কি পড়তে হবে? আর লাগবে না, এমনি এমনি একটু দেখে রেখো আর কি। রবার্ট ফ্রস্ট নিয়ে একটু কথা বললাম। তবে ওটস আর লাভলি ডার্ক এন্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, এটা খাতার উপরে লেখা ঝুলে রাখবা যে এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমি মারা যাওয়ার আগে মারা যাওয়ার আগে আমার অনেক দূর যাওয়া লাগবে। ঠিক আছে? ওকে। অর্থাৎ আমি যদি বয়স যদি 60 হয়, 60 হলে আমি কিভাবে 60 বছরে যে পৌঁছবো, তাই না? এভাবে ওই যে মুদি দোকানদার এই করে অটো চালাইয়া, তারপরে কি বলো ফার্মেসি দোকানে ফ্লেক্সি লোড করে এভাবেও যেতে পারি। একটা সম্মানজনক জীবিকা অর্জনের মধ্য দিয়ে আমি যেতে পারি। ওকে। আর হলো ডব্লিউবি ইয়েটস। তো ডব্লিউবি ইয়েটস এর হলো কবিতাগুলোর নাম পুরো। তিনি ছিলেন সিনেটর এবং কবি। সিনেটর ছিলেন কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন আর কি। সিনেটর এবং কবি ছিলেন তিনি একই সাথে। তাহলে একজন ছিলেন রাজনীতিবিদ, সাহিত্যে নোবেল পুরস্কার পাইছেন, তিনি হলেন উইনস্টন চার্চিল। একজন হলো দার্শনিক, কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পাইছেন। কি নাম? দার্শনিক এবং গণিতবিদ ছিলেন। কি নাম? বার্টন রাসেল।
আর তিনি ছিলেন সিনেটর, কিন্তু সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন। নাম কি? W.B. Yeats. তো ওয়াইল্ড সোয়ানস এট কুল, দ্য টাওয়ার, ক্যাট এন্ড মুন। মনে রাখবে, ওয়াইল্ড সোয়ানস এট কুল, এই যে বন্য রাজহংস যেটা সোয়ান। তো সব কবিদেরই আমি বলছি যে একটা কথা, কোন কবি যদি পাখি নিয়ে কবিতা লিখেন কি করতে চায়? পাখির রাজ্যের সৌন্দর্য বর্ণনা করে তিনি পাখির রাজ্যেই থাকতে চান, চলে যেতে চান, কিন্তু আলটিমেটলি তিনি কোথায় ফিরে আসেন একটু বলবা? পৃথিবীতে। সেকেন্ড কামিং কবিতাটাতে শুরুতে বলা হয়েছে যে এরকম, টার্নিং এন্ড টার্নিং দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। যে মহাকাল ঘুরতে ঘুরতে, ধরো আগের দিনে মানুষের ইমানি জোশ যত ছিল এখন কি সেটা আছে বলো? নাই স্যার। এই যে কারণ ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, দেখো না, ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার হলো এরকম যদি হাততালি দেয় তাহলে ফ্যালকন, কিন্তু কবুতর যদি দেখো এরকম হাততালি দিলে কি হয় বলো? নিচে নেমে আসে কিনা? দেখো শুনো, জীবনে শোনো নাই হাততালি দিলে মানে জি স্যার। পোষা কবুতর যদি হাততালি দেয় তাহলে কিন্তু আইসা কাদের উপর বসে, জানো এটা? জি স্যার, বসে। কিন্তু কবুতর ঘুরতে 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 এত দূরে গেছে, হাততালি শুনতে পায় না, আসতে পারবে? না। ফ্যালকন আর এই যে টার্নিং এন্ড টার্নিং ইন দা ওয়াইডেনিং জায়ার, চক্র ঘুরতে 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 ফ্যালকনকে এত দূরে নিয়ে গেছেন, ফ্যালকনের ডাক এখন শুনতে পায় না। স্রষ্টা যে ডাকছেন, মহাপুরুষরা যে ডাক আমাদেরকে দিয়ে গেছেন, সেই ডাক আমরা এখন আর শুনতে পাই না। 2000 বছর হয়ে গেছে, বলছে প্রতি 2000 বছর পর পর সভ্যতার পরিবর্তন ঘটে, সভ্যতার একটা পরিবর্তনের সময় হয়েছে। প্রতি 2000 বছর পর পর সভ্যতা কি হয় বলো? পরিবর্তন ঘটে। হ্যাঁ, সভ্যতার একটা পরিবর্তনের সময় হয়েছে। দ্য সেকেন্ড কামিং, যীশু খ্রিস্টকে আবার আসতে বলছেন। এ প্রেয়ার ফর মাই ডটার, এই কবিতা বলছেন যে আল্লাহ আমার মেয়েকে সুন্দরী বানান, কিন্তু এমন সুন্দরী বানায়েন না যার কারণে কি বলো, কার মতো বলো তো একটু? এমন সুন্দর বানায়েন না যার কারণে যে সে অহংকারী হয়ে উঠবে, সে সুন্দরটাকে মনে করবে তার একটা গুণ। রূপটা কি গুণ? রূপ কি কোনো বিশেষ কোয়ালিটি? না স্যার, তো গড গিফটেড। মনে রাখবা যে রূপটার যদি যখন মানুষ কোয়ালিটি মনে করে, এটা তার বিপর্যয়ের কারণ। রূপ হলো তার একটা দান করা জিনিস, আর তো সেটা নিজের অর্জন না, এটা তাকে একজন গিফট করছে, সেটা নিয়ে বাহাদুরি করতেছে, তাই না? তাহলে বলছে যে প্রেয়ার ফর মাই ডটার, আমার এমন মেয়ের এমন সৌন্দর্য দিয়ে না যার কারণে হেলেনের মতো পৃথিবীতে দুর্যোগ তৈরি হয়। কবিতাটার নাম কি বলো? এ প্রেয়ার ফর মাই ডটার। উনি কিন্তু উনিও অনেক বড় একজন প্রেম করতেন, প্রেম করে, শোনো ওনার মজার বিষয় হলো, ওনার ওনার একটা বিষয় বলি, তো উনি ওনার প্রেমিকা ছিল। প্রেমিকার নামটা কি কেউ ভুলে গেছো? আরে নামটা খুব কমন। ওনার ওনার পরে কি করছে, প্রেমিকার তো বিয়ে করতে পারে নাই। ডব্লিউ.এস এর প্রেমিকার নামটা একটু বলো তো, একটু সার্চ দিয়ে আমার একটু বলো তো, উফ, কষ্ট লাগে ভুলে গেলে। বিলাভড অফ ডব্লিউ.বি.এস, একটু দিলে পেয়ে যাবে। মডগন, দেখো তো মডগন কিনা, একজন একটু সার্চ দাও। হ্যাঁ, তারপরে ওই ওনার প্রেমিকার যে মেয়ে হয়েছে, সেই প্রেমিকার মেয়ের সাথে আবার তিনি কি করছেন বলো? প্রেমে পড়ছেন। স্যার ভাবি কি আপনার পাশে আছে? হ্যাঁ, সমস্যা কি? স্যার আপনি বলছেন কষ্ট লাগে, স্যার এই যদি শুনে তাহলে স্যার খবর আছে। কোনটা? স্যার মর্গনি। আপনি হ্যাঁ, নাম মডগন। ভুলে যাচ্ছেন স্যার, অন্যের প্রেমিকার নাম ভুলে গিয়ে আপনি কষ্ট লাগে স্যার। আচ্ছা, হ্যাঁ, না খাচ্ছি তো, হ্যাঁ, এটা না, এটাই খাই। হ্যাঁ, তারপরে কি দিচ্ছি, দাঁড়াও একটু। 2 মিনিট সময় দাও, 2 মিনিটের মধ্যে। আচ্ছা, আমার একটু বিরতি দিবা, একটু তোমরা একটু পড়ো। ওইটা খুব মজার জিনিস বানিয়ে নিয়ে আসছে, দাঁড়াও দেখবা। এই যে কি, এটা কি বানাইছে না? স্যার পেন্টিং এর মতো লাগতেছে। এটার নাম হলো কি? এটার নাম হলো স্যান্ডউইচ। স্যান্ডউইচ কিছু একটা বানাইছে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। স্যান্ডউইচ স্যার, হইছে স্যান্ডউইচ। সাব স্যান্ডউইচ যেহেতু বানাই আসছে, দাঁড়াও একটু, আমার একটু তোমাদের থেকে কাছাকাছি থাকলে হয়তো সুযোগ দিতাম। ইওর স্যার, টেক ইওর একটু টাইম। দাঁড়াও, হ্যাঁ।
একটা ওকে, ইয়ে করো, একটু ওই কবিতার নামগুলো পড়ে শোনো, তারপর আমি বলতেছি। কবিতার নামগুলো একটু পড়ে শোনো। The second coming, a prayer for my daughter. তবে ডটার অফ দ্য ইস্ট বইটি লিখেছেন বেনজির ভুট্টো। ইস্টার 1916, আয়ারল্যান্ডের স্বাধীনতার স্পৃহা নিয়ে লেখা। আ প্রেয়ার ফর ওল্ড এজ। স্যার এই পেজ শেষ। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, তিনি শহরের কোলাহল ছেড়ে নির্জন নৈসর্গিক স্থান ইনিসফ্রিতে চলে যেতে চেয়েছেন। দ্য সেকেন্ড ট্রয়, নারী ঘটিত বিষয় নিয়ে পৃথিবীতে আর যেন ট্রয়ের মতো ধ্বংসলীলা না ঘটে। আ ড্রিম অফ ডেথ, লিডা অ্যান্ড দ্য সোয়ান, দ্য সেলিং টু বাইজেন্টিয়াম। WB স্যার এই পেজও পড়া শেষ। A place out of time and nature, a world of art, philosophy. বাইজেন্টিয়াম মানেটা বলো। Byzantium, a place out of time and nature, a world of art, a philosophy, a utopia, a retreat from the process of aging and decaying, a world of intellect and spirit. W.B. Yeats ও রবীন্দ্রনাথ প্রসঙ্গ। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছেন সং অফারিংস নামে। তবে 157টি গীতার মধ্যে 103টি অনুবাদ রয়েছে। 1912 সালে লন্ডন এর ইন্ডিয়ান সোসাইটি এটি প্রথম প্রকাশ করেন। 1912 সালে WB ইয়েটস সং অফারিংস এর ভূমিকা লেখেন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1923 সালে WB ইয়েটস সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। দুটি কথা, রবীন্দ্রনাথ লেখালেখি করেছেন বিশ্বকে মাথায় রেখে। রবীন্দ্রনাথের ইংরেজি লেখা এত ব্যাপক যে কয়েক খণ্ডে ম্যাকমিলান সেগুলো প্রকাশ করেছে। তিনি আমাদের প্রথম পূর্ণাঙ্গ বৈশ্বিক লেখক। ইংরেজিতে তিনি দ্বিতীয় একটি ভাষা হিসেবে নিয়েছেন এবং সেটি যেহেতু তৎকালীন কেন্দ্রের ভাষা, সেই ভাষায় পৌঁছাতে চেয়েছেন কেন্দ্রের কাছে তার ভারতীয় ও বাঙালীয় ভাবনা, দর্শন ও চিন্তা নিয়ে। আর্জেন্টিনার মহিলা কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে রবীন্দ্রনাথ বিজয়া উপাধি দেন এবং তাকে পূরবী কাব্য উৎসর্গ করেন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি অভিধায় প্রথম অভিষিক্ত করেন রোমান ক্যাথলিক পণ্ডিত ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা এই 3টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আর ন্যাশনাল পোয়েটস অফ ইন্ডিয়া হলেন কালিদাস, তুলসীদাস এবং রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার এ পর্যন্ত পড়া শেষ। WB ইয়েটস ও জীবনানন্দ দাশ প্রসঙ্গ। WB ইয়েটস এর ফলিং অফ দ্য লিভস এর সাথে ধূসর পাণ্ডুলিপির মিল পাওয়া যায়। হি রিপ্রুভস দ্য কার্লো এর সাথে হাই চিল কবিতার মিল পাওয়া যায়। জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেছেন ক্লিন্টন বি সিলি। উইলিয়াম হান্টার তার ফেমাস বুক হচ্ছে থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, মাই প্লেজার। ওকে, আমি এক্সট্রিমলি সরি যে তোমাদেরকে বিরতি নিলাম, কারণ হলো সবকিছু তো ম্যানেজার রাখতে হয়। হ্যাঁ, কারণ এখন যদি ধরো এই কি বলো, এখন গরম গরম নিয়ে আসছে, একটু পরে এটা ঠান্ডা হইতো, কে গরম হইতো বলো? পরিবেশ। তো আমি
স্যার আমরাও বরং খুশি হয়েছি যে আরেকজন হয়তো খুশি হয়েছেন এটা ভেবে। বুঝছো কিনা, ওই যে একটা প্রবাদ আছে যে অফিস থেকে যদি আগে আগে যাও তাহলে গরম ভাত পাইবা, তাই না? আর অফিস থেকে লেট করে গেলে কি বলো, ঠান্ডা গরম বউ ভাত ঠান্ডা থাকবে, আর বউ কি থাকবে বলো, গরম গরম গরম। তো এই আর কি, আমিও ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে ওকে, থ্যাংক ইউ, নতুন আইটেম ভালো হয়েছে তোমার। হ্যাঁ, আচ্ছা তাহলে কি এ প্রেয়ার ফর মাই ডটার, বুঝছো কিনা? কিন্তু ডটার অফ দ্য ইস্ট, ও বারাক ওবামা লিখছেন এ প্রেয়ার ফর মাই, বারাক ওবামা একটা কি লিখছিল না, বারাক ওবামা কি লিখছিল বলো, সং, এই বারাক ওবামার একটা বই ছিল না, জি স্যার, নাম মনে আসতেছে না। স্যার লেটার অফ মাই ডটার, লেটার অফ না টু, টু মাই টু ডটার। ডটার, লেটার টু মাই ডটার। ওকে। তাহলে এই ডটার মানে তাহলে মোট কথা হলো এই প্রেয়ার ফর ডটারের মধ্যে তিনি চেয়েছেন, আল্লাহ তুমি সব গুণাবলী দাও, কিন্তু এমন গুণ এমন রূপ দিও না, রূপও দাও কিন্তু এমন রূপ দিও না যে রূপের কারণে সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, রূপটাকে সে তার আশীর্বাদ মানে ইয়া মনে করবে, গুণ মনে করবে, এবং অনেক অন্যকে ক্ষতিগ্রস্ত করবে। বুঝছো বিষয়টা? স্টার 1960, আয়ারল্যান্ডের স্বাধীনতার স্পৃহা লেখা, স্বাধীনতার স্পৃহা লেখা, কথাটা বুঝো। এই ইতিহাসও তোমাদের জানা থাকার কথা। আয়ারল্যান্ড, ওই যে রানী, ওই যে ইতিহাস আশা করি তোমাদের যারা ক্লাস মিস করো নাই তোমাদের কাছে একদম পুরো পাকাপোক্ত ইতিহাস আছে। এলিজাবেথ মারা গেলেন 1603 সালে, মনে আছে নি? মনে আছে কিনা? জি স্যার। তারপরে ওই দুই এখন দেশের এক আত্মীয় রাজা স্বজন হইলেন, ছিল না, তখন রাজা হ্যাঁ ওই দুই দেশে স্কটল্যান্ড থেকে রাজা হইলেন, দুই দেশের এক জ্যাকব রাজা, নাম হলো জেমস, তাই না? এরপরে জেমস দুই দেশের কিন্তু জ্যাকব পার্লামেন্ট আলাদা ছিল, এইভাবে ঝুলে ঝুলে 1701 সালে ইংল্যান্ড স্কটল্যান্ডের পার্লামেন্ট এক হইয়া হয়েছে ব্রিটেন, মনে আছে? এরপরে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস একসাথে, এটাকে বলা হয় গ্রেট ব্রিটেন। 1801 সালে এই ব্রিটিশ সাম্রাজ্য, এই ব্রিটেন যে দ্বীপ, ব্রিটন দ্বীপের সাথে একটা আর একটা সাম্রাজ্য যুক্ত হয়েছে, কি নাম এটা? স্যার নর্থ আয়ারল্যান্ড। পুরো আয়ারল্যান্ড, কেন নর্থ আয়ারল্যান্ড বললাম? আয়ারল্যান্ড হয়ে গেল ইউনাইটেড কিংডম, ক্লিয়ার কিনা? তারপরে Yes, sir. এখন আমরা বলছি 22 সালে, 1922 সালে আয়ারল্যান্ড কি পুরোটা রয়ে গেল না 5 ভাগ হারাই গেছে? 5 ভাগ স্বাধীন হয়ে 5 ভাগ স্বাধীনতা লাভ করছে। এই যে এই আইরিশরা, তাহলে আয়ারল্যান্ড স্বাধীনতা করলো কার বিরুদ্ধে যুদ্ধ করে? ব্রিটিশদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করছে। ব্রিটিশদের সাথে। এইটা নিয়ে লিখছেন স্টার 1960, হ্যাঁ 1960। তাহলে ওই 16 সালে যুদ্ধটা হয়েছে, আর 22 সাল পর্যন্ত কি হয়েছে বলো? যুদ্ধটা শেষ হয়েছে, ক্লিয়ার? এ প্রেয়ার ফর ওল্ড এজ, তিনি আবার প্রার্থনা করছেন, শোনো, তিনি এর মধ্যে দোয়া করছেন, আল্লাহ এমন এমন বার্ধক্যে পৌঁছান নাই যে পৌঁছেন না যে বার্ধক্যে মানুষের করুণা নিয়ে শুধু বাঁচতে হয়, বুঝছো কিনা? এবং এই বলছে যে এখানে এই পৃথিবীটা বৃদ্ধদের জন্য না, উপযোগী না। বৃদ্ধ আসলেই, যখন তুমি যে আমাদের দেশে তো মোটামুটি এখনো দেখাশোনা করা হয়, তাই না? ওই তোমারে বলছিলাম না, পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে যে বৃদ্ধাশ্রম বা চলে আসছে, মানে বাবা মায়ের প্রতি যে বা একটা দায়িত্ব কর্তব্য বোধ, এটা আমাদের সংস্কৃতিতে বা আমাদের ধর্মে যেভাবে প্রমোট করা হয়েছে অন্য কোথাও কিন্তু ঠিক সেরকম না, একদম প্রচন্ড ভীষণ একাকী। তাহলে এটা লিখছেন যে প্রেয়ার ফর ওল্ড এজ, ওই বড় ওই বার্ধক্যে পৌঁছতে তিনি অপারগতা পোষণ করছেন, প্রার্থনা করছেন যে বার্ধক্যে মানুষের কাছে শুধু একটা এই ইয়ার মতো, তিনি বলছেন কাকতারুয়া, বুঝছো কিনা? কাকতারুয়াকে দেখলে ভয় পায় কে বলো? পশু পাখি, কিন্তু মানুষ কি তাকে ইয়া করে বলো? না স্যার। তুমি বুঝো যে বৃদ্ধ মানুষকে কাকতারুয়ার সাথে তিনি তুলনা করছেন এই কবিতার মধ্যে, প্রেয়ার ফর দ্য ওল্ড এজ, বুঝছো কিনা? কাকতারুয়াকে দেখলে কে ভয় পায় বলো? পশু পাখি ভয় পায়, পাখি ভয় পায়, কিন্তু মানুষের কাছে তার কি নাই বলো? মূল্য কোনো নেই। পাত্তা
সে শুধু বললো একটা নেই। পোশাকি শরীর নিয়ে শুধু একটা আছে। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, সেম কথা। কবি সাহিত্যিকরা ইনিসফ্রি বলো আর দ্য সেলিং টু বাইজেন্টিয়াম, এগুলো সব একই কথা। কবি সাহিত্যিকরা, কবি বললেন যে, না আর ভালো লাগে না এই জায়গা, ওই যে ইউটোপিয়ার গল্প যে পড়ছে, ইউটোপিয়া মনে আছে কিনা? এই সব ছেড়ে কোনো জায়গায় চলে যেতে চাই যেখানে শুধু এক কাল্পনিক স্বর্গরাজ্য, ইনিসফ্রি। ইউটোপিয়া, ওই যে টমাস মোরের লেখা, মনে আছে তোমরা? ইউটোপিয়া, কাল্পনিক স্বর্গরাজ্যের গল্প বলছিলাম না? এমন একটা জায়গা যেখানে যেতেই মন চায়, কিন্তু আসলে এমন জায়গা আসলে নাই। ওকে, তো ইনিসফ্রি একটা সিম্বল। আসলে ইনিসফ্রি নামে কোনো জায়গা ছিল না। তিনি চেয়েছেন এমন একটা শান্ত সুন্দর, মানে আমরা মানে এমন একটা মনোরম পরিবেশে চলে যেতে চাই, কিন্তু আসলে কি যেতে পারতেছি? আসলে কি যাওয়ার সুযোগ আছে বলো? নাই স্যার। তারপরে হলো নো সেকেন্ড ট্রাই। নো সেকেন্ড ট্রাই মানে হলো কি? নো নারীকে সেকেন্ড নিয়ে ট্রাই, আর কোনো যুদ্ধ হবে না। হ্যাঁ করার পক্ষে বলো, ঝামেলা না হয়। পৃথিবীতে এই নো সেকেন্ড ট্রাই, হ্যাঁ, এই যে পৃথিবীতে বড় বড় দুর্যোগ, হ্যাঁ, আমাদের ইয়ার মধ্যে দেখা যাচ্ছে বড় বড় দুর্যোগ গুলা কারে নিয়ে হচ্ছে বলো? নারী এই কেন্দ্রিক। যে বাংলাদেশে যে ধরো মিন্নি, কত ঘটনা আছে দেখবা যে এই, হ্যাঁ তাই না, এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে, তাই না, প্রেম, মানে এই সুন্দরের পূজারী, সুন্দর কোন একজন, এটা নিয়ে কিন্তু, তাই না? নো সেকেন্ড ট্রাই, বুঝছো তো মূল কাহিনীটা কি? হেলেনের কারণে যা করছে এমন ধরনের কোনো কার্টুন পৃথিবীতে না ঘটে। তো এই নো সেকেন্ড ট্রাই এর সাথে তুমি এই থিমের সাথে আর একটা থিমের কাছাকাছি মিলবে বা কোনটা, এটা বলো? বলো, কবিতার নাম বলো। ডটার। পেয়ার ফর মাই ডটার, দুইটার মধ্যে তিনি হেলেনকে উপস্থাপন করছেন, হ্যাঁ। লেডা এন্ড দ্য সোয়ান দরকার নাই, এটা একটু ওই যে অশ্লীল কবিতা। তারপরে হলো সেলিং টু বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়ামও আমার সাথে মনে রাখবা যে, বলো, ইউটোপিয়া, ইনিসফ্রি, বাইজেন্টিয়াম, এগুলো সব একই কথা। বাইজেন্টিয়াম হলো প্রাচীন, এই যে কনস্টান্টিনোপল আছে না, ওই যে বাইজেন্টিয়াম সাম্রাজ্য, ওইখানে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটছিল এটা মনে করা হয়, তাই না? তো ফলে ওই সেলিং টু বাইজেন্টিয়াম হলো জ্ঞান বিজ্ঞান, চিন্তা চেতনা, উৎকর্ষতা, হ্যাঁ, ওইখানে ভ্রমণ করা। তো সেলিং টু বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়াম ইজ এ সিম্বল। পৃথিবীতে এখন বাইজেন্টিয়াম বলতে কিছু নাই, বুঝছো কিনা? এই বাইজেন্টিয়ামটা হলো কি বলো, ইন্টেলেক্ট এন্ড স্পিরিট। মানে আমি এমন একটা জায়গায় চলে যেতে চাই যেখানে এই নোংরামি নাই, যেখানে এই কদর্য, যেখানে এই সমস্ত মানে মানে কদাচার বা এই যে কুটিলতা বা তোমার ওই যে পরশ্রীকাতরতা, এগুলো নাই। এমন একটা সমাজ, এমন একটা ইয়াতে চলে যেতে চাই যেখানে যেগুলো এই সমস্ত পঙ্কিলতা থেকে, এই সমস্ত নিচু হীন চিন্তা থেকে আমি যেন মুক্ত হতে পারি। কবির এই এই আহ্বানটা, এই আশাটা এখানে এখানে করছেন, সেলিং টু বাইজেন্টিয়াম, বুঝছো কিনা? যেখানে গেলে উম, যে আমার স্বাদ না মিটিল, তারপরে বলো, আশা না আশা না পুরিল। সকলেই ফুরায় যায় মা, তারপরে কি? যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে মন চায় মা, তাই না? এরকম একটা, তাই না? তো ইয়াটা আর কি, তো সেলিং টু বাইজেন্টিয়াম হলো যে যেথা আছে শুধু ভালোবাসাবাসি, যেখানে মধ্যে কোনো মানে নোংরামি নাই আর কি। দেখো না কি ইতর চিন্তা, অস্বাভাবিক, গা ছমছম করে ওঠে, তার চিন্তার স্তর কত নিচু, এগুলা থেকে যাইতে মন চায়, এগুলা থেকে চলে যেতে বলছেন আর কি। তো সাইলেন্ট টু বাইজেন্টিয়াম, তো মানে লিটারেচার দ্বারা তুমি আসলে একটু দেখো যে যারা যার ভিতরে লিটারেচারের আলো ঢুকছে, একটু অন্য ধারার মানুষ, একটু ব্রড মাইন্ডেড। আমার মনে হয় যে লিটারেচার না মনের ভিতরে একটা আকাশ তৈরি করে। তুমি সেলেন্টিয়াম বাইজেন্টিয়াম পড়ো, পড়ার পরে মন চাইবে না যে তুমি এই সমস্ত হেতু ক্যাচাল নিয়ে তুমি থাকো। দেখো যে ভিতরে একটা, আসলে কি তোমার কাছে তাই মনে হয় না পুরো লিটারেচারের উপর? জি তোমার স্যার, কাছে আপনার ক্লাস করেই এখন মনে হয় জীবনটা অন্যরকম, আর এতদিন মনে হয় অন্যরকম ছিল। দেখো মানে জীবন লিটারেচার যায়। ট্রুলি, দেখো যে আসলে এই যে আমি সেলিং টু বাইজেন্টিয়াম কবিতাটা পড়ে দেখো, আমি বলি সেলিং টু বাইজেন্টিয়াম, লেক আইলস, আইল অফ ফ্রি, এগুলো কিন্তু কবিরা অবসাদ দ্বারা ইয়ে, চারিদিক দিয়ে দেখতেছেন অন্ধকার, হতাশা, মানুষ কি নিয়ে ভাবতেছে। আর আশরাফুল মাখলুকাত কি নিয়ে ভাবতেছে? হ্যামলেট যে বলছে একটা কথা, দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ রাশ ইউ দেন আর ড্রিমড অফ ইন আওয়ার ফিলোসফি। কি নিয়ে রে ভাবতেছো বেটা? এগুলো ভাবার জন্য আল্লাহ বানাইছে, পাঠাইছে। এই সমস্ত চিন্তা আমার বিষয়,
কি মহৎ চিন্তার কত মহৎ শাখাটারে তোমার ইয়ে করে। তো সেলিং টু লেক আইল অফ ফ্রি, সেলিং টু বাইজেন্টিয়াম, এটা একটা মহৎ কবিতা, মানে অর্থাৎ ওই ইউটোপিয়া, যে ওই জায়গাটাতে যাইতে চাই। বিশেষত সেলিং টু বাইজেন্টিয়াম এমন একটা জায়গা যাইতে চাই যেখানে বিবেক, বুদ্ধি, চিন্তা, মননশীলতা, উৎকর্ষতার চর্চা করা হয়। সে যেথা আছে, আমি বাংলা অর্থ দিলে আমারটা ভালো হয়েছে, খারাপ না। সেলিং টু বাইজেন্টিয়ামের মূল কথা হলো কি বলো? এই গানটা শোনো নাই কখনো তোমরা? জি স্যার শুনছি। এটা আমার খুব প্রিয় একটা গান। এটা বাংলাদেশের দুর্গাপূজার সময় দেখবো যে বেশি সনাতন ধর্মের ইয়ারা আর কি। আছে এই গানটা, হ্যাঁ হ্যাঁ, তাই না, গাও হয় না? একটা মুভির মধ্যে আছে স্যার এই গানটা। মুভিও আছে, হ্যাঁ। যে আমার এটা নাটক না শুনলে আবার শুনো, আমার সাধ না মিটল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। ওকে, হ্যাঁ। ডব্লিউবি ইয়েটস, রবীন্দ্রনাথ ঠাকুর তো হয়ে গেল। সং অফ ফারিংস রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করছেন সং অফ ফারিংস এর নামে। 157টা গীতের মধ্যে 103টা অনুবাদ তিনি করছেন। লন্ডন 12 সালে তিনি লন্ডনে গেছেন। বাংলাদেশে শিলাইদহ কুটিবাড়িতে বৈশা অনুবাদ করে তিনি 12 সালে লন্ডনে গেছেন। সেখানে লন্ডন সোসাইটিরা প্রকাশ করছে। ওই 12 সালেই তিনি এই প্রকাশের আগে ভূমিকাটা লিখে দিছিলেন এই ডব্লিউবিএস অনুবাদ করেন না, এটা বাংলাদেশে একটা ভুল প্রশ্ন। তারপরে হলো রবীন্দ্রনাথ 13 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। 10 বছর পরে কে নোবেল পুরস্কার পেয়েছেন বলো? ডব্লিউবিএস। অতএব তো সং অফ ফারিং এর ভূমিকার স্যার ডাব্লিউবি ইয়েটস লিখছে না? ডব্লিউবিএস সং অফারিংস এর ভূমিকাটা লিখছে। জি স্যার, মুখবন্ধ। এটাই বলছি। প্রিফেস টু হ্যাঁ, গীতাঞ্জলি, প্রিফেস টু হ্যাঁ। গীতাঞ্জলি, হ্যাঁ। তো হাওয়েভার মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো মনে রাখবো যে রবীন্দ্রনাথ একটা ইয়ে আর একটা বিষয় স্যার, রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পান স্যার, এটা তো সং অফারিংস এর জন্যই পান, গীতাঞ্জলির জন্য তো না। শোনো, গীতাঞ্জলির জন্য, গীতাঞ্জলির সং অফারিংস এর জন্য পাইছে, কিন্তু উনারও তো আর বাংলা বোঝে না। মানে ধরো ওই সং অফারিংস আলাদা করে আলাদা কিছু না তো। ধরো আর ওইখানে তো গীতাঞ্জলি সহ আরো 9টা বিষয় ছিল, নরওয়ের মানে সাহিত্যিক, নরওয়ের সাহিত্যিক, হ্যাঁ আরেকটা কিছু ছিল, হ্যাঁ আমি বলি, জাপানে কোনো সাহিত্যিক পাচ্ছেন, তিনি তো আর ইংলিশে লিখেন নাই। যেই ভাষাই লিখুক, এটা তো কমিটি কিসে পড়ছে বলো? ট্রান্সলেটেড কবিতা পড়ছে। আর ওদের তো প্রত্যেক ভাষা সম্পর্কে ওইভাবে ইয়ে করার কথা না। ওকে, হ্যাঁ। তারপরে এই আর কি, তো আর বাকিটা লাগবে না, জীবন দাস লাগবে না। ওকে, তাহলে আমরা এখন সিনপসিস হলো, মুদ্রা কথায় আমরা আসলাম। তোমার লিটারেচারের তাহলে ওই যে ঘুরে ফিরে ওই পৃষ্ঠাটা একটু দেখাই দিই তোমারে। এক মিনিট। আর একটু আগে যে আপনি পড়লেন একটা শিটের মতো ছিল, ওটা আমাদের দেওয়া হবে? কোনটা দেয়া হবে? ওই যে সক্রেটিসের স্টুডেন্ট কে ছিল, ওই যে একটা আছে শিট আছে, ছিল। সিটে দেয়া আছে, বইয়ের মধ্যেও আছে এটা, হ্যাঁ। এই স্যার শীটের ওই যে লাস্টে আছে। বই তো ওইটার মধ্যেই তো আছে এগুলা সব, তাই না স্যার? ওকে, তো আমি মনে হয় তোমাদেরকে এই অংশটা দেখাইতে পারছি, যে দেখো সিলেবাসটা এরকম। স্যার আপনি যে আপনার 13th এডিশনের যে বই পিডিএফ দিয়ে দিচ্ছেন, ওটার মধ্যে এটা আছে না স্যার? এগুলা আছে আছে, সব আছে। এই যে শীটের মধ্যে যদি দিছে, এটা তো আছে, তো শীটের শেষ পৃষ্ঠা, মডার্নাইজের শেষ পৃষ্ঠায়। তো আমি আশা করি, দেখো ইংরেজি তোমরা যদি এখন ওই ইয়া ইকফা যেভাবে পড়াইবা, কারণ এই আগামী 1 মাস যেভাবে তোমরা রিভিউ করবা, হ্যাঁ, কিভাবে রিভিউ করবা? আমি কি শেয়ার করি নাই পৃষ্ঠা? ওফো, না স্যার, শেয়ার করেন। আরে স্যার, এই রিভিউয়ের জন্য কি এই গ্রুপ থেকে লিংক দেওয়া হবে না কিভাবে কি হবে? আমি এই গ্রুপ আসলে থেকে, এই গ্রুপেই প্রতি মঙ্গলবার লিঙ্ক পাবা। স্যার আজকেও লিংক দিতেছে না, দেখি 8:30 বেজে গেছে। পরে মুজাম্মেল ভাইকে নক দিছে, ভাই স্যার আজকে ক্লাস লিংক দেন, পরে লিংক দিয়েছে। আচ্ছা, মানে ঠিক মনেই আছে। থাকে না। আমি চায়া লিংক নিলাম কতদিন। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি দেখি কি করা যায়, সমস্যা নেই। তোমরা ফেব্রুয়ারিটাতে আমি অ্যাড করবো, শিওর থাকো। ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যেটা হবে এটা সবাই অ্যাড করে দেবো, হ্যাঁ। জি স্যার, ভালো হয় তাহলে। ওকে, ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগো, ও সরি, আমি কোথায় ছিলাম? হ্যাঁ,
আরে কই রে, ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের স্যার নতুন ক্লাসের লিঙ্ক গুলো কি আমরা কিভাবে পাবো তাহলে? এই গ্রুপে দেওয়া হবে? সব, হ্যাঁ এই গ্রুপে, মানে গ্রুপ স্টাডিটা পাইবা এখানে। হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, শোনো, এই যেভাবে পড়লে ইকফা, যেভাবে তুমি গ্রুপ স্টাডিটা করাইবা, এটা হলো ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ যোগসমূহের নাম। ওকে, যোগসমূহের নাম, তারপর উইলিয়াম শেক্সপিয়ার পড়াইবা। একদিনে সম্ভব নইলে একাধিক দিনে পড়াইও। রোমান্টিক যুগ, এই 3টা সিলেবাস আমি আশা করি খুব ভালো করে এগুলো পড়াইছি। লিটারি টার্ম নিয়ে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নেই ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তারপরে আলাদাভাবে আমি যে মানে খুব গুরুত্ব দিয়ে যাদেরকে বলছি, তারা হলো চার্লস ডিকেন্স, জর্জ বার্নার্ড শ, টি.এস. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে। এই 4জনকে আলাদাভাবে তুমি চাইলে পড়াইতে পারো। এরপরে এরপরে তো স্যার শেক্সপিয়ারের যে অগুরুত্বপূর্ণ অনেক কিছু আছে সেগুলো স্যার যে বইয়ের মধ্যে নাই, শীটে নাই, এগুলা দরকার নাই। হ্যাঁ, বইয়ের মধ্যে নাই, বইয়ের মধ্যে নাই, শীটে নাই, আপাতত দরকার নাই। হ্যাঁ, লিটারেচার আজকে শেষ নাই না? আজকে এই পর্যন্ত, মানে প্রথম ফেজ শেষ, কিন্তু আমি চাই যে ফেব্রুয়ারি মাসে তোমরা মিস করো না। ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ যখন এটা থাকবে তখন তোমরা রেগুলার থাকো, ঠিক আছে? হ্যাঁ স্যার আমি একটু সামারি করবো এখানে। হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার গ্রামার কোর্সটার জন্য অপেক্ষা করে আছি স্যার। ও ইমিডিয়েটলি ঘোষণা করবো, আগে গ্রামারটা শুরু হবে, তারপরে লিটারেচার শুরু হবে। হ্যাঁ, গ্রামারের পরে লিটারেচার। স্যার স্যার এই গ্রুপে অথবা অদিতির পেজে হয়তো বা পোস্ট দেওয়া হবে নাকি স্যার? এখন তুমি একটু একটু দেখো, একটু সালাম দাও সবাইকে, একটু সালাম দাও। হ্যাঁ আচ্ছা, দেখো না, দেখো একটু দেখো না, সালামটা দিয়ে যাও। আচ্ছা, সালামটা দিয়ে যাও, তোমাকে সালাম দিয়েছে সবাই, একটু সালামটা দিয়ে যাও। আরে তোমাকে সবাই সালাম দিচ্ছে তো, ঠিক আছে। ওকে, তাহলে এ পর্যন্তই তো। লাস্ট কথা হলো, স্যার স্যার বিশেষ করে স্যার আমাদের যে একদম সুযোগ পেলে মঙ্গলবার, আগামী মঙ্গলবার আমি একটু ঢুকতে পারি ইনশাআল্লাহ, চেষ্টা করো, একটু মনে করে দিও। ওগুলো স্যার যদি আপলোড দিতেন স্যার আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, এগুলো তো দিয়ে দেবো, ওই যে আবার দিয়ে দেবে, সমস্যা নেই। শোনো, সর্বশেষ কথা হলো, আইডেন্টিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এক্সিস্টেন্স। আগামী বছর এমন সময় তুমি কেমন আছো এই প্রশ্ন আমি করব না, তুমি কি করো এই প্রশ্নটাই আমরা আগে করব, ঠিক আছে? মনে রাখবা, সময় গেলে সাধন হবে না। যে গুরুত্বপূর্ণ তুমি সুযোগে আছো, এই টাইমটা যদি কোনো ক্রমে স্পয়েল করে ফেলো, মনে রাখবে এটা একটা অপরাধ। এটা তুমি কিং লিয়ারের মতো অপরাধ করতেছো, ঠিক আছে? কন্ট্রোল ইউর সেলফ। যত ধরনের লোভ লালসা আছে এগুলো থেকে সংবরণ করো। হ্যাঁ, শুধু শুধু এখন তোমার কাজ হলো, ওই যে আমি বললাম না, আমার যদি কেউ ছোট ভাই থাকতো আমি তারা আটকে রাখতাম। মনে রাখবা যে সারা জীবন তুমি কি পরিচয় বহন করবা 2024 সাল নির্ধারণ হবে। তোমার 2024 সাল তোমার ভাগ্যের রাজ টিকা পড়বে। তুমি কোন দিকে যাবা, তুমি গৃহিণী হইবা নাকি একজন লেকচারার হবা নাকি অ্যাডমিন ক্যাডার হইবা, এটা 2024 সালে তোমার ভাগ্য নির্ধারণ হবে। 25 সালে তোমার দ্বারা কিছু হবে না। এই জন্য বলে রাখলাম, কোনো এদিক ওদিক তাকাইবা না, কোনো জায়গায় দৌড়াদৌড়ি না, শুধু মারেঙ্গে হাম কিতাব উপর অরাক হোগা কাফন আপনা, যে আমি দুনিয়া সে क्या मतलब মাদ্রাসে হ্যায় ওতন আপনা। মারেঙ্গে হাম কিতাব উপর, পড়তে পড়তে ঘুমাইবা বইয়ের উপরে, তোমার নাপা প্যারাসিটামল খেয়ে ঘুমাইবা, পড়ার টেবিল ছাড়া কোনো কাজ নাই, সব বাদ, দুনিয়া সব, কারোর টিউশন এগুলো বাদ দাও, টাকা কারোর কাছে ধার নাও। এই যে জাহাঙ্গীর বহু টাকা ধার করে এখন 9ম গ্রেডে চাকরি করতেছে, আশা করি ক্যাডার হয়ে যাবে। এরকম বহুত আছে ধার দূর করে পড়াশোনা করছে, ক্যাডার না হোক, ক্যাডার তো সবাই হবে না, 9ম গ্রেডের একটা সম্মানজনক যেন মানে বলা যায়। নইলে এটা কিন্তু ওই যে হোয়েন উইজডম ব্রিংস নো প্রফিট টু বি ওয়াইজ ইজ টু সাফার। 25 বছর আগামী 2025 সালে যে কত কষ্ট হবে তুমি বুঝাইতে পারবো না। ইনশাআল্লাহ অন্তর থেকে দোয়া রইলো, তোমরা, সালে যে কষ্ট পাইছি স্যার, আমার মতো আমি কষ্ট জানি, না কেউ পাইনি। আমি খুব ফিল করি। তা তোমরা যেই কথাগুলো আমি বলছি হৃদয়ে ধারণ করবা, ভিতরে আলোটা নিবা, ভিতরে আলো জ্বালাইবা এবং খুব স্বস্তিদায়ক মানুষ হইবা। জাস্ট বি ইজি গোয়িং ম্যান, একদম মনে সাধারণ মানুষ হওয়া সবচেয়ে বড় অসাধারণ গুণ। হ্যাঁ,
অলওয়েজ জাস্ট ট্রাই টু বি এ সিম্পল ম্যান। হ্যাঁ, ওকে ইনশাল্লাহ। তাহলে কখন পাবো প্রোগ্রাম বেস স্যার ওখানে আমাদের রনি একটা ভাই 100 মার্কের এক্সাম নেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, কি কি স্যার আমাদের এই যে হোল একটা 100 মার্কের একটা এক্সাম নেন। 100 মার্কের? আচ্ছা ঠিক আছে, এক্সাম এখন হয়েছে তো এখন অদিতি কোচিং এ। দরকার নেই, আমি দরকার তো নেই, এখন দরকার নেই, এখন এখন ডোন্ট ওয়ারি। তোমাদের সাথে কি আমি বিদায় নিতেছি না বিরতি নিতেছি সেটা বলো। বিরতি। বিরতি স্যার। ইমপ্রুভ করো নিজেরে। ফেব্রুয়ারি মাসে যখন ওই ওদের সাথে আবার ছোট ছোট পরিসরে ওই সময় কিন্তু তোমরা যতটুকু বুঝবা ওদের কিন্তু এতটুকু বোঝার সুযোগ নাই, তাই না? কারণ আমি তো খুব ফাস্ট যাবো তো, আর জিস্ট কথাটা বলবো, তখন কি আমি এই যে এত গল্প করতে পারবো? তখন না দেখবা যে তোমার মোটামুটি। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার এখন কি ফোন দিব? দিও, হ্যাঁ ফোন দাও। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। জাজাকাল্লাহ। খোঁজ খবর জানাও, চাকরি পেলে যে যেখানে চাকরি পাও, চাকরি জানাইলে আমি কিন্তু মিষ্টি খাই, জানো তুমি চাকরি পেলে এই যে যারাই চাকরি পায় আমি বাসায় মিষ্টি নিয়ে আসি, বলে যে এই যে অমুক চাকরি পেয়েছে তমুক চাকরি পেয়েছে, চাকরি নিয়ে তুলে তোমার চাকরি আমার জন্য যাতে আমার মতো বিশেষ করে চাকরি হয়েই যায়। তোমার চাকরি হইলে আমার জন্য এটা অনেক ঈদের দিন মনে হয়। বিশ্বাস করে একটা এসএমএস আমার কাছে অনেক মূল্যবান। ঠিক আছে, হ্যাঁ স্যার দোয়া করবেন আপনি শুধু। স্যার দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে নট আল্লাহ হাফেজ স্যার, আপনার জন্য অনেক দোয়া রইলো। বিরতি, কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার স্যার একটা জিনিস আমার জানার ছিল স্যার। এর কথা বলছিলেন। স্যার আপনার নেক্সট গ্রামার ম্যাচটা কবে শুরু হবে ইমিডিয়েটলি, বা এই একের সংক্রান্ত ইমিডিয়েটলি তথ্য পেবা, কোথায় একের পাবো? ইমিডিয়েটলি পেবা। নাজুল ভাই বলবে স্যার আগে এই গ্রামার সংক্রান্ত পরে। তথ্য কোথায় পাবো? নাজুল ভাই অদিতির পেজে সব দিয়ে দেয়। অদিতির পেজে পাইবা। আমার একটা গ্রুপ ওই যে আচ্ছা আরআরএস টাতে আছো নাকি? আরআরএস বিসিএস ভাই জি এটাতে জি আছো? স্যার ওইটাতে আছি। ওইটাতে থাকো, আরআরএস বিসিএস ইংলিশ ওইটাতে থাকো। হ্যাঁ আল্লাহ জি হাফেজ। স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। ইনশাআল্লাহ তাহলে ফেব্রুয়ারিতে দেখা হবে, আর মাঝখানে আমি একদিন দুই একদিন মারবো। হ্যাঁ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। দোয়া করবেন। ওকে।